শোনার কথা আর কি বলবো মা, একটা কাঁদো কাঁদো আওয়াজ ভিতর থেকে। বিয়ে হয় উলুবেড়িয়া বিশিপুর সাইড, ওই মোট কথা গ্রাম। ওকে বলে যে রাত্রিবেলা সবাই যখন বাসন রাখতে যাবে তখনই তুমি বাসন রাখতে যাবে, তারপরে কিন্তু কোনো রকম ওই যে বেড়াটা আছে ওর বাইরে তুমি পাবে। আচ্ছা, পুকুরের ধারে একটা নিম গাছ ছিল একদম লাগোয়া, ওর কাছাকাছি ও ফেলে। এবার ফেলে ও ঘরে যখন আসছে তখনও মনে মনে ভাবছে কে না কে ফেলেছে, রাত্রিবেলা কত লোক আছে। হ্যাঁ, ওই নিম গাছের ওপর থেকে একটা হাত জিরজিরে রোগা, একদম মানে গায়ে চামড়া নেই বললেই চলে, খালি হাড়, মুখটা নিচের দিকে, পাটা ওপর দিকে করে নিচের দিকে বেয়ে এসে ওই বিরিয়ানির প্যাকেটটার ওখানে বসে হাড়গুলোকে তুলে তুলে খাচ্ছে। পায়ের 5টা আঙুলের মধ্যে শেষের 2টো আঙুল না অস্বাভাবিকভাবে এরকম একদম ফাঁক হয়ে যায়, যে আবার এটা আবার কিরম ধরনের জিনিস বলছে। ও পাটাকে চেপে ধরে শক্ত করে বসে থাকে, ওর মুড়েই আছে পাটা, ওভাবে চেপে এমনি শক্ত করে ধরে বসে থাকে। ওর সাথে এমন কিছু ঘটনা যেগুলো নিজেও কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। আমরা না বরাবরই একটুখানি গোলগাল টাইপের, শরীর স্বাস্থ্য ভালো। ওর মা মানে ভেতরে ঢুকে দেখে একটা বাঁদর বাচ্চা শুয়ে থাকলে যেরকম দেখতে লাগে, এত ছোট হয়ে গেছে, রোগা হয়ে গেছে একদম। সেই মানে মনে হচ্ছে দীর্ঘদিন ওকে খালি নিঃশ্বাস নিতে পারবে যতটুকু খাবার খেয়ে ততটুকু খাবারই ওকে দেওয়া। কিন্তু অহনা হচ্ছে রুবির ওই পেন্ডেন্টটা নিজের গলায় লাগিয়ে নিয়েছে, ওই যে রুবি বেড়াটাও ক্রস করে গেছে, রুবি ওকে ধরে নিতে পেরেছে। ঘটনায় যাব, কিন্তু তার আগে বলি পকেট ব্রোকারের ব্যাপারে। দেখুন, পকেট ব্রোকার এমন একটি ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে ভালো রোজগারের সুযোগ থাকে। যেমন ধরুন কুইক ট্রেডিং, প্রথমে একটা অ্যাসেট চুজ করলেন, যেমন কারেন্সি পেয়ার বা ক্রিপ্টো বা স্টক বা ইন্ডেক্স। এরপর প্রাইস আপ না ডাউন সেটা প্রেডিক্ট করে অ্যামাউন্ট এবং এক্সপায়ারি টাইম এটা সেট করলেন। এবার এই এক্সপায়ারি টাইমটা 5 সেকেন্ড থেকে 4 ঘন্টা পর্যন্ত হতে পারে। ধরুন আমি 800 টাকা দিয়ে একটা ট্রেড নিলাম এবং আমি প্রেডিক্ট করলাম আপ যাবে। কিছুক্ষণ ওয়েট করলে ট্রেড সফল হলে প্রফিট অ্যাকাউন্ট ব্যালেন্সে অ্যাড হবে। এরপর আছে পেন্ডিং ট্রেডস, এখানে আগে থেকেই প্রাইস এবং টাইমিং সেট করা যায়। মার্কেট সেই লেভেলে পৌঁছলে ট্রেড অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়। যারা অ্যাডভান্স ট্রেডিং করতে চান তাদের জন্য ফরেক্স, শেয়ার্স এবং ইন্ডিসিস ট্রেডিং আছে, সাথে MT4 MT5 ইন্টিগ্রেশন আছে। লেভারেজ এবং ফ্লেক্সিবল ক্যাপিটাল ম্যানেজমেন্টের সুবিধাও এখানে রয়েছে। এছাড়াও প্ল্যাটফর্মে সোশ্যাল ট্রেডিং, ট্রেডিং সিগন্যালস, ইন্ডিকেটার্স, 130-এর বেশি অ্যাসেট এবং 24x7 ট্রেডিং সুবিধা রয়েছে। আর জমা এবং উত্তোলনের জন্য রয়েছে ইউপিআই, ক্রিপ্টো সহ মাল্টিপল পেমেন্ট অপশন, আপনি যেগুলো ব্যবহার করতে পারবেন। আরেকটা বিশেষ ফিচার হলো অল ট্রেড, যেখানে নিজের টাকা ছাড়াই প্ল্যাটফর্ম ফান্ড দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। যেমন ধরুন আল ট্রেড দিয়ে আমি এখানে একটা ট্রেড করলাম, ট্রেড সফল হলে পে আউট অনুযায়ী প্রফিট পাওয়া যাবে, আর সফল না হলে নিজের টাকা ঝুঁকিতে পড়বে না। এছাড়া প্রোমো কোড, যে আমার প্রোমো কোড রয়েছে HPRT, এই কোডটা ব্যবহার করলে ভালো বোনাস পেতে পারেন। লিঙ্ক এবং ডেসক্রিপশন দেওয়া আছে পিন্ড কমেন্টে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। প্রেত কথা করতে করতে এমন বহু মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে যারা প্রেত কথাকে মন থেকে ভালোবেসেছেন এবং তারা প্রেত কথার জন্য নিয়মিতভাবে ঘটনা কালেক্ট করেছেন। অনেকে হয়তো কমেন্ট করে লেখেন যে সমস্ত ভূতের ঘটনা কি এই মানুষটার সাথেই ঘটলো। আসলে যারা এমন কমেন্ট লেখেন আমার মনে হয় তারা সম্পূর্ণ এপিসোডটি শোনেন না, বা তারা প্রেত কথার সঙ্গে সরাসরিভাবে যুক্ত নন। তাই জন্যই তারা এমন কথা বলেন। কারণ আমরা সবসময় বলি যে প্রেত কথায় মানুষ ঘটনা সংগ্রহ করে আমাদেরকে পাঠান, এবং আমাদের যারা গেস্ট রয়েছেন তারাও নিজেদের জীবনে ঘটে যাওয়া ঘটনার বাইরেও অনেক ঘটনা সংগ্রহ করে আনেন এবং প্রেত কথাকে শোনান, আপনাদেরকে শোনান। কারণ তারা প্রেত কথাকে নিজের পরিবার বলে মনে করে এবং আমরাও তাদেরকে প্রেত কথার পরিবারের অংশ বলে মনে করি। এমন বহু মানুষ আমাদের প্রেত কথা পরিবারে এসে ঘটনা শুনিয়েছেন, আপনাদের ভালোবাসা লাভ করেছেন, যেমন অনন্যা, হরপ্রিয়া, এছাড়াও আরও অনেকে আছে। সবার নাম হয়তো পরপর বলতে গেলে এই লিস্ট শেষ হবে না। কিন্তু আজকে যেই দুজনের নাম প্রথম বললাম, এই দুজনের মধ্যে একজন আজকে আমার প্রেত কথার গেস্ট। অনন্যা, আমাদের সকলের প্রিয় অনন্যা, আপনাদের সকলের প্রিয় অনন্যা, যার ঘটনা আসলেই আপনারা উৎসুক হয়ে পড়েন যে অনন্যা আজকে আমাদের জন্য কোন ঘটনা সংগ্রহ করে এনেছে সেটা শোনার জন্য। এবং আমিও আজকে এক্সাইটেড অনন্যার ঘটনা শোনার জন্য।
আশা করছি আজকের পডকাস্ট আপনাদের অনেক ভালো লাগবে, ভয় লাগবে, এন্টারটেইনড হবেন আজকের পডকাস্ট শুনে। এবং আপনিও আমাদের পডকাস্টে চলে আসুন 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে আমরা আপনাকে ডেকে নেব আমাদের পডকাস্ট স্টুডিওতে এবং আপনি এসে আপনার ঘটনা শোনাবেন সকলকে। আমি চলে যাই অনন্যার সঙ্গে কথাবার্তায় এবং সেই কথাবার্তা থেকে ধীরে ধীরে করে আমরা চলে যাব আজকের ঘটনায়। অনন্যা, কেমন আছিস? খুব ভালো আছি। দেখতে দেখতে প্রেত কথার সাথে তোর অনেকগুলো দিন হয়ে গেল, অনেকগুলো বছর ঘুরে গেল এবং তুইও বড় হয়ে গেছিস অনেকটা আগের থেকে, জীবনও বদলেছে অনেকটা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোর যে এই পাস্ট ঘটনাগুলো এত মানুষ শুনেছে এবং তারা যে সেই ঘটনাগুলোকে পছন্দ করেছে, তোর কেমন লাগে? এটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি। যখন রাস্তায় কেউ আমাকে ডেকে বলে হঠাৎ করে, তুমি অনন্যা দি না, তোমার প্রেত কথা আমি ঘটনা শুনি না, তোমার খুব ভালো লাগে। এটা যে কি একটা প্রাপ্তি, এটা যে ফিল করে ভেতর থেকে শুধুমাত্র সেই জানে। আর সব থেকে বড় কথা আপনাদেরকে জানাই, এখন শুধুমাত্র অনন্যার সাথে আমার সম্পর্কটাই পডকাস্ট স্টুডিওর মধ্যে নয়, আমাদের সম্পর্কটা কিন্তু ভাই বোনের। অনন্যা আমাকে রাখি বাঁধে, অনন্যা আমাকে ভাইফোঁটা দিতে আসে বেসিক্যালি, এবং ওই ভাইফোঁটার দিনটা অনন্যা এখান থেকে না খেয়ে অত দূর থেকে এখানে আসে এবং ভাইফোঁটা দিয়ে তারপর ও আবার যায়, এবং আমিও আমার দিদির বাড়ির থেকে তাড়াতাড়ি চলে আসি অনন্যা আমাকে ভাইফোঁটা দিতে আসবে বলে। সো সম্পর্কগুলো এভাবেই তৈরি হয়। প্রেত কথা আমাকে অনেক কিছু দিয়েছে, এমন মানুষ দিয়েছে, বোন দিয়েছে, আপনাদেরকে দিয়েছে। এই ভালোবাসা নিয়েই শুরু হচ্ছে আজকের এপিসোড। অনন্যার ঘটনা শুনবো। অনন্যা, তোর ঘটনায় যাই তার আগে তুই একটা চ্যানেল খুলেছিস শুনলাম, সেই চ্যানেলটার কি নাম? অ্যালন নাইটস ওয়ান। অ্যালন নাইটস, অ্যালন নাইটস ওয়ান। বানানটা বল পুরো। ALONENIGHTS 1। এই যে চ্যানেলটা অনন্যার চ্যানেল, যারা অনন্যার মুখে গল্প শুনতে ভালোবাসেন তারা এই চ্যানেলটাকে ফলো করতে পারেন। আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশন সেকশনে। এখনও সদ্য শুরু করেছে, ও অত ভালো করে বোঝে নাই পুরো টেকনিক্যালিটি, কিন্তু ধীরে ধীরে আমার মনে হয় আপনাদের সাপোর্ট এবং আমাদের গাইডেন্সে ওরও এই কাজটা ভালোভাবে এগোবে। ও এখন ছোট ছোট গল্প, টুকরো টুকরো গল্প আপনাদের শোনাতে চেষ্টা করছে। দেখুন আপনাদের কেমন লাগে। চল আজকে তোর কাছ থেকে একটা ঘটনা শুনি। আর যে ঘটনাটা শোনাবি সেই ঘটনাটা কোথাকার ঘটনা, কার সাথে ঘটেছে? তোর সাথে ঘটেছে? না, এটা আমার একটা স্কুলের বন্ধুর ঘটনা। ওর বিয়ে হয়ে গেছে, তো অনেক দিন হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পর পড়াশোনা ছেড়ে দিয়েছি, 12 পাস করার পর তো বিভিন্ন বন্ধুদের সাথে বিচ্ছেদ হয়ে গেছে, কারোর সাথে সেরকম কথাবার্তা হয় না, সবাই যে যার প্রফেশনে নিজের জীবনে ব্যস্ত। তো আমাদের শালকিয়া, আমি থাকি শালকিয়ায় একটা খুব বড় অনুষ্ঠান হয়, শুধু শালকিয়াতেই হয় এটা। শালকিয়া, বামুনগাছি, আশেপাশের যে লোকেটেড এরিয়াগুলো, সেখানে খুব বড় একটা অনুষ্ঠান হয় মায়ের স্নান যাত্রা বলে। এই মায়ের স্নান যাত্রা যে অনুষ্ঠানটা হয়, এই অনুষ্ঠানটা প্রধানত কি হয়, মন্দির থেকে বড় মা, মেজো মা, ছোট মা, বিভিন্ন মাকে, শীতলা মাকে বের করে তার পুরো নগর ভ্রমণ করানো হয়। তার পুরো যারা নিজের সন্তান তারা কেমন আছে, মাকে তারা এই বছরের একটা দিন ছুতে পারে, কাঁদ দেয়। তো এইবারের ফেব্রুয়ারি মাসে মায়ের স্নান যাত্রায় আমাদের শালকিয়ায় প্রচুর ভিড় হয়, মানে পিঁপড়ে গলার জায়গা থাকে না, পুরো গাড়ি সমস্ত বন্ধ করে দেওয়া হয়, ব্যারিকেড করে দেওয়া হয়, পুলিশ পোস্টিং দিয়ে দেওয়া হয়, পুরো রাস্তা ধোয়া হয়। মায়ের স্নান যাত্রায় কি হয়, আমি বেরিয়েছি, মায়ের কাছে পুজো দিয়েছি, একটা মায়ের মন্দিরে পুষ্পাঞ্জলি দিয়েছি, মেজো মায়ের মন্দিরে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে বাইরে বেরিয়েছি। বাইরে বেরোনোর পরে আমি একটা জায়গায় দেখি হঠাৎ করে খুব লোকজন জড়ো করে দাঁড়িয়ে আছে। তো ওই গলিটা দিয়েই আমি বেরোবো, তো বেরোনোর সময় আমি জাস্ট একটু উঁকি মেরে দেখি ওখানে আমারই একটা বন্ধুর মা বসে আছে, আর ওনাকে ঘিরেই পুরো ক্রাউডটা। তো আমি যেহেতু চিনি ওনাকে, উনি থাকেন পিলখানার সাইডে। আমার বাড়ি থেকে পিলখানা হচ্ছে বেশি দূরে নয়, 10 মিনিটের রাস্তা। আমার ছাদ থেকে, বাড়ির ছাদ থেকে পিলখানায় যখন আজান দেয় তার ধ্বনি শোনা যায়, খুব একটা দূরে নয়। তো ওরা থাকে পিলখানার একটু আগে, গাবতলা বলে একটা জায়গা আছে, ওখানে থাকে। তো আমি হঠাৎ করে কাকিমাকে দেখতে পেয়ে বলি, সামনে এগিয়ে গিয়ে, যে কি গো কাকিমা, তুমি চিনতে পারছো আমাকে? তো তখন উনি মাথাটা তুলে আমার দিকে তাকিয়ে বলেন, তুই অহনার বন্ধু না, অনন্যা? আলা হ্যাঁ কাকিমা, তুমি এখানে বসে আছো? বলছে আর মা, ওই বাইরে একটু বেরিয়েছিলাম। আমি বললাম পুজো দিতে এসেছিলে নাকি? বললো না, পুজো দিতে নেই রে মা। আমি ভাবলাম কোনো সমস্যা হতে পারে, আমি বললাম যে তো এখানে বসে আছে। বলছে মাথাটা বড্ড ঘুরে গেছে। তো মায়ের স্নান যাত্রা যে হয় রোডটা দিয়ে, মানে হরগঞ্জ বাজারের মেন জায়গাটা থেকে হয়, আরও চারিদিকে ঘোরে।
হরগঞ্জ বাজার থেকে আমার বাড়ির দূরত্ব খুব একটা নয়, গলি অলি দিয়ে গেলে 5-7 মিনিটের রাস্তা। আর হরগঞ্জ বাজার থেকে পিলখানা, যেখানে ওই কাকিমাটা থাকে, ওর ওই দূরত্বটা আরও একটু বেশি। তো আমি বললাম যে তুমি আমার বাড়িতে চলো, একটুখানি বসো, জল ফল খাও, তারপর তুমি বাড়িতে যাবে। আমি ছিলাম, আমার মা ছিল, আরও আমার সাথে যারা যারা পুজো দিতে গেছিলো তারা সবাই মিলে কাকিমাকে নিয়ে যাই। তো কাকিমা যেতে যেতে বলে, রাস্তায় বেরিয়েছিলাম, মাথাটা ঘুরে গেছিলো, পড়ে গেছি দেওয়ালটা ধরে, ওরা ওখানে যারা ছিল সবাই মিলে আমাকে নিয়ে বসিয়েছে। তা আমি বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে কথাবার্তা বলি, বলতে বলতে এক পর্যায়ে আমি বলি যে অহনা কেমন আছে। তখন আমাকে বলে, মানে মুখটা ছোট করে বলে, আমি বলি অহনা কেমন আছে, ওর সাথে কথাবার্তা হয় না, অনেক দিন হয়ে গেল, ও তো বোধহয় এখানেও আর আসে না কাকিমা, বিয়ে হয়ে যাওয়ার পর থেকে। তো হঠাৎ করে একটুখানি মুখটা ছোট হয়ে গিয়ে মানে কিরকম একটা গলায় আমাকে বলছে যে অহনার কথা আর কি বলবো মা, একটা কাঁদো কাঁদো আওয়াজ ভেতর থেকে। তখন আমি বলি কেন, কিছু হয়েছে নাকি কাকিমা? তখন উনি আমাকে বলে অহনার বিয়ে হয় উলুবেড়িয়া, বিশিপুর উলুবেড়িয়া, সাইড, ওই সমস্ত দিকে, পাঁচলার ওই এক্স্যাক্ট আমি জায়গাটা জানি না কোথায়, মোট কথা গ্রাম। এবং গ্রামের মধ্যে এমন একটা জায়গায় বিয়ে হয় যেখানে হচ্ছে মানে চাষাবাদ করা হয়। তারপরে তোমার 8টা থেকে 9টা বাজলে সবাই ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। আবার সকালবেলা, জেনারেল গ্রামে হ্যাঁ গ্রামে যেমন হয়, হ্যাঁ। তো এরকম একটা গ্রামে ওর বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমি বলি যে বিয়ে হওয়ার পরে তো আমার অহনার সাথে বেশি না 5-6 বার মতো কথা হয়েছে, 5-6 বার কি 4-5 বার মতো কথা হয়েছে। তো তারপর তো ওর সাথে আমার ফোন আর কোনো কথাবার্তা নেই বলে আমি কি করি, কাকিমা জলটা যে গ্লাসে খেয়েছে সেই গ্লাসটা আমি তুলে নিয়ে বেসিনে রাখতে যাই। হঠাৎ করে কাকিমা আমাকে বলে, ও তো আর বেঁচেই নেই, তুই কথা কোথা থেকে বলবি? আমি ঘুরে যেতে গিয়ে না আটকে গিয়ে বলি, কি বলছো, বেঁচে নেই মানে? বুঝলাম না কাকিমা। তোর ভালো বন্ধু ছিল? হ্যাঁ, আমরা স্কুলে একসাথে পড়তাম, একই বেঞ্চে বসতাম। তো আমি বলছি বেঁচে নেই, কি বলছো কাকিমা, বুঝতে পারলাম না ঠিক। তখন আমি মাকে ডেকে বলি, তুমি গ্লাসটা নিয়ে যাও মা, বলে ওনাকে ঘরে নিয়ে এসে বসাই। বসানোর ও যেখানে বসে আছে আমি নিজে এসে ওখানে বসি। বসার পর আমি বলি, কি হয়েছে কাকিমা, তুমি যদি একটু রিল্যাক্স ফিল করো আমাকে বলতে পারো কি হয়েছে। তখন উনি বলতে শুরু করে আমাকে, যে আমাকে প্রথমে বলে, তোর অনার সাথে কথা হতো রে অনন্যা? আমি বললাম যে হ্যাঁ, আমার 5-6 বার মতো কথা হয়েছে ওর বিয়ের পরে, কিন্তু লাস্ট যে 2বার কথা হয়েছে তারপর থেকে বন্ধ হয়ে গেল কথা বলা। আমার বন্ধ হয়ে গেছিলো বলতে, আমার নিজের ফোনটা মানে খারাপ হয়ে যাওয়ার পর থেকে আমি ফোনটা চেঞ্জ করি, তারপর থেকে আমার ফোনের সব নাম্বার চলে যায়। মানে কেউ আমাকে ফোন করলে আমার ফোন আসবে, কিন্তু আমি ফোনে দেখে কাউকে ফোন করতে পারবো না। তো অহনার নাম্বারটা আমার কাছে কারোর নাম্বার নেই। তো অহনার তারপর থেকে আমি নতুন ফোন নেওয়ার পর থেকে অহনার আর ফোন আসেনি, আমারও ওকে আর ফোন করা হয়ে ওঠেনি। তো তারপরে আমি যখন বলি একে কাকিমাকে, কাকিমা তখন আমাকে বলে, আমি বলি 5-6 বার কথা হয়েছে, তারপর আর হয়নি, কিন্তু লাস্ট যে 2বার কথা হয়েছিল ওর মুডটা খুব অফ মনে হয়েছিল। লাস্ট বার যেবারে কথা হয়েছিল সেবারে আমি ওকে বললাম, ওর সাথে বেশি কথা হয়নি, 1-1.5 মিনিটই কথা হয়েছে। ও আমাকে বললো, অনন্যা আমার মনটা খুব খারাপ রে, আমার ভালো লাগছে না, আমি আর বাঁচবো না। তা আমি তখন ওকে বললাম যে তুই এরম করে বলছিস? কথা হয়েছিল লাস্ট বার যে কথা হলো, প্রায় কত মাস আগে হয়েছিল তোর কথা? আমার সাথে ওর কথা হয়েছে তখন হয়ে গেছে আজ থেকে 1 বছর আগে, তো হবেই 2024-এর লাস্টের দিক করে হবে। তখনও তোকে বলেছে যে এরকম আমি বাঁচবো না? হ্যাঁ, আমি আর বাঁচবো না। তো আমি তখন ওকে বলি ফোনেতেই যে কি সমস্ত উল্টোপাল্টা বকছিস, দেখ সংসারে ঝগড়া অশান্তি সবার হয়, বিয়ে করেছিস, আর তাছাড়া তোর হাজবেন্ড আছে, তোর শ্বশুর শাশুড়ি আছে, ঝগড়া অশান্তি স্বাভাবিক ব্যাপার, সংসারে থাকতে গেলে খুঁটিনাটি লাগবেই, তা বলে তুই এরকম কোনো স্টেপ নিস না, এটা সব থেকে বড় জীবনে ভুল করবি। একটা বন্ধু হিসেবে যেটুকু বলার আমি ওকে বলি। বলে তখন ও আমাকে বলে, অনন্যা কিছু মনে না করলে তোকে ভাই পরে কথা বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ভাই খেয়াল রাখিস নিজের। এই ওর সাথে লাস্ট কথা দিয়ে তারপর আমি ফোন কেটে দিই, তারপর আর ওর কোনো যোগাযোগ নেই। তো ওর মা বলে, বিয়ে হয় ওর কিছু বছর আগে, বিয়ে হওয়ার পরে মোটামুটি সব ঠিকঠাকই ছিল, কিন্তু বিয়ে হওয়ার পর না কিছু নিয়ম থাকে যেগুলো পালন করে চলতে হয়। যেমন হচ্ছে বিয়ের পরে 1 বছর চুল কাটতে নেই মেয়েদের, খোলা চুলে ছাদে বেশি রাত অবধি ঘুরতে নেই, কোনো শ্রাদ্ধ বাড়িতে যেতে নেই, এরকম কিছু কিছু নিয়ম থাকে যেটা 1 বছর পর্যন্ত মেনে চলতে হয়। তো এই নিয়মগুলোর শাশুড়ি ওকে বলে বিয়ের পরে। এছাড়াও আরও কিছু উদ্ভট এমন নিয়ম ওকে বলে, যে নিয়মগুলোর ও কোনো মাথা মুন্ডু খুঁজে পায় না। দেখো, ও তো একটা শহরে বড় হওয়া মেয়ে, আমি সেখান থেকে হঠাৎ করে গ্রামে বিয়ে হয়েছে, মানিয়ে নিতে একটু সময় লাগবে। তো ও মানে নিজেই মনে মনে ভাবে, ওর শাশুড়ি ওকে বলে যে ওদের যে বাড়ির উঠোন, মানে বাড়ির সিঁড়ি থেকে নেমে সামনে উঠোনের পাশেই, বেশি না 5-6 পায়ে এগিয়ে উঠোনের পাশে একটা
কালী মন্দির। আর কালী মন্দিরের লাস্টের ঘেরোয়া একটা জায়গা, ওখানে বেড়া দেওয়া। বেড়া বলতে যে হ্যাশট্যাগ যে সাইনটা হয় ওই রকম নয়, সেই ছোটবেলায় আমরা ট্যালি মার্ক করতাম, মনে আছে, 1 2 3 4 দিয়ে 5 নম্বরটা কেটে দিতাম, ওই রকম ভাবে না, এরকম ক্রস করে করে বিভিন্ন বাঁশের কঞ্চি পোতা আর ক্রস করে করে পুরো জায়গাটা বেড়া দিয়ে ঘেরা বাড়ির চারপাশটা। আর একটা মানে লম্বা লম্বা বাঁশ আর এরকম করে এরকম ক্রস করা করা বাঁশগুলোর এদিক ওদিক করে। আর যেটা ঢোকা বেরোনোর জায়গা, সেই জায়গাটা খালি ফাঁকা। আর মন্দিরটা পাশে, মানে মন্দিরটাই বেড়ার ভেতরেই, মন্দিরের যেখানে সীমানা শেষ হচ্ছে ওই সীমানা ধরে বেড়াটা পুরো দেওয়া। ওর শাশুড়ি ওকে বলে যে বিয়ের পর পর 1 বছর প্রতিদিন স্নান করার পরে মন্দিরে গিয়ে প্রণাম করে আসবে আগে, তারপর ঘরের ঠাকুরকে এসে প্রণাম করবে। এটা যদিও স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে, কিন্তু ওর শাশুড়ি বলে ওদের বাড়িতে জলের ব্যবস্থা বলতে, মানে বাসন ধোয়া মাজা বলতে পুকুর, যেটা ওই বেড়ার বাইরে পড়ে। আচ্ছা, ওকে বলে যে রাত্রিবেলা বাসন খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই যখন বাসন রাখতে যাবে তখনই তুমি বাসন রাখতে যাবে, তারপরে কিন্তু কোনো রকম ওই যে বেড়াটা আছে ওর বাইরে তুমি পা দেবে না। তো এটা ওর একটা মাথার মধ্যে খটকা আসে যে কেন এরকম কথা বলছে, পা দেবো না কেন। আর আমাদের এখানে কি হয় কলকাতা শহরে, তুমি রাত্রিবেলা ছাদে ঘোরো, মাঝরাতে উঠে ছাদে ঘোরো, কোনো ব্যাপার নয়। ও যেহেতু ওরকম একটা ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টেই থাকতো, তো ও ওরকম ঘুরতো। তো এবার ওভাবে 1 বছর বারণ করেছে, ঠিক আছে, ও নিজের মায়ের সাথেও কথা বলে, ওর মা বলে যে না, এগুলো বিবাহিত একটা মেয়েকে মেনে চলতে হয়। ওর মাকে যখন বাকি নিয়মগুলো বলে যে এরকম আমাকে পুকুর পাড়ে যেতে দেয় না একটা টাইমের পর, তারপর ওকে বলে যে তুমি বিয়ের পরে পরে মেহেন্দি লাগিয়ে এসেছো, কিন্তু বিয়ের পরে পরে 1 বছর তুমি আর হাতে মেহেন্দি পড়বে না, কোনো কোনো অনুষ্ঠানে তুমি হাতে মেহেন্দি পড়বে না। তো ও বলে এগুলো আবার কিরকম নিয়ম মা। এবার ওর মা বলে দেখ বাবা, শ্বশুর বাড়িতে সবার তো নিয়ম সমান থাকে না, কার কিরকম নিয়ম থাকে, যা বলছে মেনে চল। তো দিন যায়, ওর হাজবেন্ড হচ্ছে ইয়েতে বোম্বেতে সোনার কাজ করে, তো বিয়ের জন্য আসে, বিয়ের জন্য আসার পরে আবার কিছু মাস পরে বিয়ে করে উনি চলে যান। হ্যাঁ, কিছু মাস থাকে, 2-3 মাস মোস্ট প্রবাবলি থাকে, থেকে উনি চলে যান। চলে যাওয়ার পরে পরে ও বাড়িতে ওর একাই থাকতো। ওর হাজবেন্ড যখন চলে যায়, চলে যাওয়ার আগে ও একটা ঘটনা ঘটে, ওর হাজবেন্ড একদিন বাড়ি ফেরার সময় বিরিয়ানি নিয়ে আসে। এবার একটুখানি গ্রামের দিকে কি হয়, তুমি দেখবে প্রাইভেসি জিনিসটা খুব কম থাকে, মানে তুমি যদি নিজের ওয়াইফের জন্য কিছু আনো তাহলে শাশুড়ি একটু সেখানে মুখ বাঁকিয়ে বলে ও আচ্ছা, আমাদের জন্য এখন কিছু আর আনা হয় না, বিয়ের পর থেকে তো বইয়ের আঁচল ধরা হয়ে গেছিস। তো ওর বর কি করে, ওই জিনিসটা এনে ওকে বাড়ির বাইরের যে জানলা সেখান থেকে হাতটা বাড়িয়ে ওকে বিরিয়ানির প্যাকেটটা দিয়ে খালি হাতে ও ঘরেতে ঢোকে, যাতে সবাই ভাবে এমনি এসছে ঘরেতে। ও কি করে, বিরিয়ানির প্যাকেট বেঁধে ঘরের মধ্যেই রেখে দেয় একটা কোণে, বাইরে যায় খাওয়া দাওয়া করে। ও সেদিনকে ঠিকঠাক সেরকম কিছু খায় না, কারণ জানে ঘরেতে বিরিয়ানি খাবে দুজনে মিলে, তো টুকটাক খেয়ে দেয়, ঘরে আসে। এবার ঘরেতে যখন আসে তখন অলরেডি সবার খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে যাওয়ার পরে ওর হাজবেন্ড কি করে, যেহেতু থালাটাকে ওইখানে রাখতে যেতে, ওর হাজবেন্ডও যেহেতু জানতো ওকে বারণ করেছে, ওর হাজবেন্ড কাগজের থালা নিয়ে আসে, যেগুলো ইউজ করে আবার ফেলে দেওয়া যায়, ওই বিরিয়ানির প্যাকেটের মধ্যেই ছিল। তো ওরা ঘরে আসে, ঘরে এসে তখন সবাই থালা বাসন বাইরে বের করে দিয়েছে পুকুর পাড়ে, ওরা ঘরে এসে দরজা বন্ধ করে দুজনে মিলে খায়। খাওয়ার পরে ওর হাজবেন্ড বলে যে তুমি প্যাকেটটা বন্ধ করে রেখে দাও, এখানেতেই হাড় গোড় সব পড়ে আছে, প্যাকেটটা বন্ধ করে এখানে রেখে দাও, পরের দিন সকালবেলা আমি ফেলে দেবো। তো এবার ও শুয়ে পড়ে, ওর হাজবেন্ড ও শুয়ে পড়ার পরে কিছুক্ষণ ফোন ঘাঁটতে ঘাঁটতে মনে মনে ভাবে যে রাত্রিবেলা একই ঘরের মধ্যে গন্ধ ছাড়বে, জিনিসটা পচে যাবে, তাতে কি দরকার আছে, একটুখানি বাইরে গিয়ে একদম ছুটে যাবো, দৌড়ে আসবো, খালি ফেলে দিয়ে চলে আসবো। তো যাই ভাবা তাই কাজ, আস্তে আস্তে প্যাকেটটা বের করে ও কি করে, ওই বক্সটার ভেতরে সমস্ত কাটা ফাটাগুলো, ওই হাড়ফাড়গুলো ফেলে, ওই থালাটা যেতে খেয়েছিল ওই থালাটার ওপরেই বক্সটাকে রাখে, দিয়ে এরমভাবে মুড়িয়ে নিয়ে ও আঁচলের মধ্যে এরমভাবে লুকিয়ে, যে বাইরে যদি কেউ দেখতে না পায়, লুকিয়ে এরমভাবে বাইরে বেরিয়ে দুটো দিক দেখে ও ছুটে ওই বেড়াটা ক্রস করে ওই পুকুরের ওখানে এরমভাবে ছুঁড়ে ফেলে দেয়। আচ্ছা, ওই জিনিসটা ছুঁড়ে ফেলে, বেড়াটা ক্রস করা নিষেধ ছিল, ক্রস করে এরমভাবে ছুঁড়ে ফেলে দিয়ে ও ঘরে চলে আসে। আচ্ছা, পুকুরের ধারে একটা নিম গাছ ছিল, একদম লাগোয়া পুকুরের ধারে, যেখানে পুকুরে নামার নিচে ধাপের সিঁড়ি, ওই সিঁড়ির গায়ে লাগোয়া একদম নিম গাছ ছিল একটা বড়, ওর কাছাকাছি ও ফেলে। এবার ফেলে ও ঘরে যখন আসছে তখনও মনে মনে ভাবছে কে না কে ফেলেছে, রাত্রিবেলা কত লোক আছে, হ্যাঁ কত লোক আছে এরকম ক্ষেতের মধ্যে মদ খেতে ঢোকে, এরকম কাগজের পাতায় নিয়ে ঢোকে, লোকে ভাবে কেউ না কেউ ফেলে দিয়ে চলে গেছে। এবার ও ভাবে
আবার একটা কথা হবে যে যদি উঠোনে ফেলতাম, মা তো সকালবেলা ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দেয়, তাহলে আমার জানলার বাইরে যদি পড়ে আছে দেখে, তাহলে সকালবেলা একটা বুঝেই ঝগড়া যাবে শান্তি কে বুঝে, গেছে। হ্যাঁ ওভাবে ফেলে দিয়ে চলে যাই, কিছু হবে না, এই তো ছুটে যাবো, দৌড়ে এক্ষুনি চলে আসবো ঘরেতে। ও ঘরেতে ঢোকে, বেড়াটা টপকে ঘরেতে ঢুকে যখন গ্রিলটাও বন্ধ করতে যায়, বাইরের দরজা, আগে গ্রিলের ভেতরে দরজা, গ্রিলটাকে যখন দুদিক দিয়ে এরমভাবে টেনে বন্ধ করতে যায়, তখনও দেখে ওই নিম গাছের ওপর থেকে একটা হাত জিরজিরে রোগা, একদম মানে গায়ে চামড়া নেই বললেই চলে, খালি হাড়, মুখটা নিচের দিকে, পাটা ওপর দিকে করে নিচের দিকে বেয়ে এসে ওই বিরিয়ানির প্যাকেটটার ওখানে বসে হাড়গুলোকে তুলে তুলে খাচ্ছে, চিবিয়ে চিবিয়ে। ও এবার ওই জিনিসটা দেখে না খুব ভয় পেয়ে যায়। ও কি করে দরজা ফরজা বন্ধ করে ঘরে চলে আসে। ঘরেতে এসে হাজব্যান্ডকে কিছু বলবে, দেখছে ততক্ষণে হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে। ও কিছু বলে না, ও শুয়ে পড়ে। শুয়ে শুয়ে মনে মনে ভাবছে যে আমি কি ঠিক করলাম কাজটা? যদি কিছু হয়, আমাকে তো বারণ করেছিল যেতে, থাক বাবা, ঘরেতে কাউকে কিছু বলবো না, কালকে সকালবেলা উঠলে ওকে আমি বলবো কথাটা, তারপর যদি ও কিছু বলে তখন না হয় দেখা যাবে, আমি তো আর একা খাইনি, ও খেয়েছে, কেস খেলে আমি একা খাবো না, ও খাবে। তো যাই হোক, এরকম একটা ভাবনা চিন্তা করে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠে 5টা কাজের মধ্যে ভুলে যায়, ওর আর মনে থাকে না জিনিসটা। তার দুদিন পরে আবার কি হয়, গ্রামের দিকে কি হয় না, পুকুরের ধারে বাসন মাজা সাবান, নেতা সবকিছু রাখা থাকে অনেকের ক্ষেত্রে। আর বাসন ধোয়ার পর ওই জিনিসটা দেখে একটু অবাক হয়নি? ও অবাক হয়নি বলতে, ও মনে মনে ভাবছে যে এটা কি নামলো এরকম ভাবে, নেমে খেলো। ও ভাবছে রাত্রিবেলার দিকে গাছের ওপরে কোনো মানে হনুমান বাঁদর ফাদর কিছু হবে না। ও তো আবছা দেখছে, একদম তো অন্ধকার, বাইরে তো আমাদের এখানে যেমন গ্যাস পোটার আলো জ্বলে, ওখানে তো মনে কিছু হচ্ছে নেই। যে কিছু একটা রোগা লম্বা কেউ একটা নেমে, হ্যাঁ, খালি খেয়েছে, উপর হয়ে বসে, মানে মাথাটার নিচের দিকে নেমে খেয়েছে। ও ভয় পায়, কিন্তু এতটাও ডিপলি কিছু ভাবে না যে এরকম কিছু একটা মানে হবে যেটা ওর ক্ষতি করতে পারে বা ওর কোনো রকম টার্গেট এসে যেতে পারে, এতটাও ডিপলি কিছু ভাবে না। ও জাস্ট ক্যাজুয়ালি নিয়েছে ব্যাপারটা, যে ঠিক আছে বাদ দাও। ও পরের দিনকে তোমার কি হয়, ওদের পুকুরের ধারে না ওই বাসনগুলো মেজে একটা নেতা থাকে, নেতাটা জলে ভেজানো থাকে, ওই বাসনটাকে নেতা বুলিয়ে তারপর ধোয়া হয়। গ্রামের দিকে এই নিয়মটা চল রয়েছে, অনেকে বাড়িতেও ফলো করে, কিন্তু গ্রামের দিকে জিনিসটা বেশিরভাগ হয় যে এ দিয়ে মেজে নিল, ছাই দিয়ে বা মাটি দিয়ে বা নির্মা দিয়ে মেজে নেওয়ার পরে না ওই নেতাটা বোলায়, নেতাটা বুলিয়ে ওই নেতাটা জল শুদ্ধ এরমভাবে পাশে রেখে দিয়ে বাসনটাকে পুকুরের জলে ধুয়ে নেয়। তো ওর শাশুড়ি ওকে এটাও বলেছিল যে বাসন যখন তুমি পুকুরের ধারে মাজতে যাবে, ওই বাসনটা মেজে বিমবারের বাটিটা রাখলেও স্কচ ব্রাইট আর হচ্ছে নেতাটা রাখবে না। আচ্ছা, এবার ও কি করে, কাজের মধ্যে চারিদিকে এটা ওটা করতে করতে ওই নেতাটা তুলতে ভুলে যায়, মানে বিমবারের বাটি আর নেতাটা যেটা আছে ওটা তুলতে ভুলে যায়। দুদিন পরে আবার ও কি করে, বাসন মাজতে যায়, দুপুরের খাওয়ার পরে বাসন মাজতে গিয়ে নেতাটাকে ওইখানেই রেখে দিয়ে বাসনগুলোকে নিয়েও ঘরে চলে আসে। এবার দুপুরবেলা মেজেছে, আবার সেই যাবে রাত্রিবেলা বাসন রাখতে, তার মধ্যেখানে আর যাওয়ার নেই। তো ও তারপরে ভুলে যাওয়ার পরে সেদিনকে রাত্রিবেলা বাসন রাখতে যায় ওর হাজবেন্ড। তো এবার ও ভেবেছিল যে আমি মানে এসে ওর মনে পড়ে যে আমি আনতে ভুলে গেছি, তারপর মনে ভাবে যে রাত্রিবেলা তো আবার যাবো, আমাকে তো রাতে রাখতে বারণ করেছে, আমি যখন বাসনটা রাখতে যাব তখন আমি ওখান থেকে নিয়ে চলে আসবো, রাত্রিবেলা না রাখলেই হলো। তো সেদিনকে রাত্রিবেলা ওর হাজবেন্ড বাসন রাখতে যায়, তো ও আনতেও ভুলে যায় জিনিসটা, ওর হাজবেন্ডকে বলা নেই, ওর হাজবেন্ড ওই সমস্ত লক্ষ্য করেন, জাস্ট বাসনগুলো রেখে চলে আসে। সেদিনকে রাত্রিবেলা ওর হাজবেন্ডের সাথে ও বাইরে বারান্দাটাতে, মানে ওদেরই বাইরের ঘরের বারান্দাতে দাঁড়িয়ে কথা বলছে। কথা বলতে বলতে ওর হাজবেন্ড বলছে যে এবার আমি চলে যাবো না, তুমি কিন্তু সাবধানে থেকো। ও বলছে কবে ফিরবে আবার, আমি এখানে একা থাকবো, ভালো লাগছে না, আমাকেও তোমার সাথে নিয়ে চলো না। বলছে যে দেখো এখন সবে সবে বিয়ে হয়েছে, এখন আমি কিভাবে তোমাকে নিয়ে যাবো বলো, আর তাছাড়া আমি যেখানে থাকি ওখানে আমরা সব ছেলেরা মিলে একটা কোয়ার্টারে থাকি, আমরা সবাই যে মালিকের কাছে কাজ করি তারা সবাই মিলে একটা জায়গায় থাকি, আমি তোমাকে ওখানে নিয়ে গিয়ে এখন এই মুহূর্তে কোথায় রাখবো, আমাকে আগে থেকে প্রিপ্ল্যান করতে হবে, ঘর ফর ভাড়া নিতে হবে। এই সব কথার মাঝে ও দেখতে পায় আবার সেই অবয়বটা ওপর থেকে নিচে নেবে না, নেতা চিপে জল খাচ্ছে দাঁতে করে। নেতার মধ্যে তো জল রয়েছে, রাত্রিবেলাতেই নেতা চিপে, মানে নেতাটা তো দুপুরবেলা রেখে এসেছে, এবার কিছুটা তো শুকনো হয়েই গেছে নেতাটা, কিন্তু ভেতরের এরম ভাবে মুঠো করে রাখা, এবার ওপরটা শুকনো হয়ে গেলেও ভেতরে তো জলটা রয়েছে। ও মুখে দাঁতে করে নেতাটা চিপে নিয়ে জল খাচ্ছে। ওকে, তো ওর হাজবেন্ডকে দেখিয়েছে সঙ্গে সঙ্গে, ও সঙ্গে সঙ্গে এরকম ভাবে হাতটা ধরে বলছে ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ। ওর হাজবেন্ড জিনিসটা দেখে, দেখার পরে ওকে বলে ঘরে চলো। ঘরে যায়, ঘরে যাওয়ার পরে ওর মনে পড়ে যায় ওই দিনের রাতের ঘটনাটা। ও বলে জানো তো আমি এরকম বেরিয়েছিলাম, আগেও দেখেছি, হ্যাঁ আমি না আগেও দেখেছি, আমি বলবো বলে তোমাকে ভুলে গেছি। তখন ওর হাজবেন্ড বলে
যে তুমি খুব ভুল করেছো, তোমাকে তো আমি বারণ করলাম এখানে রাখতে, জিনিসটাকে বাইরে বেরোতে, তোমাকে যখন মা বারণ করেছে তুমি কেন গেলে বাইরে? তখন ও বলছে যে আমরা একদম, আরে আমাদের তো এই সমস্ত আমাদের দিকে নেই গো, তোমাদের এখানে এই সমস্ত সবসময় মাথায় থাকে কি বলো, আমি ভুলে গেছি। তখন ওর হাজবেন্ড কথাটা আর বাড়ায় না, ওখানেই বলে বাদ দাও, তুমি বাইরে আর যাবে না, এরপর থেকে যত যাই দরকার পড়ুক তুমি বাবাকে পাঠাবে, নাহলে মাকে পাঠাবে, নাহলে কাকা জ্যাঠারা রয়েছে বাড়িতে, তাদের যারা ছেলে মেয়েরা রয়েছে, দেওর হবে ভাসুর হবে, তাদেরকে পাঠাবে, কিন্তু তুমি যাবে না। বলে ওর হাজবেন্ড কি করে, 2 দিন পরে চলে যায় বোম্বেতে কাজের জন্য। ঘরেও একা। আর আগেকার দিনে কি হয়, ঘরের দেরাজ থাকে, দেরাজের মধ্যে মানে কালো মোটা একটা এরকম বড় মতো ঘরের কোণের দিকে রাখা থাকে, সব আগেকার জিনিসপত্র সমস্ত জামা কাপড় স্টোর করে রাখা থাকে। তো একদিন ও ঘরেতে দেখছে যে আজকে ঘরেতে সেরকম কোনো কাজ নেই, তাহলে ঘরটা একটু গুছিয়ে নি, ঝেড়ে পুছে। তো সব জিনিস ঝাড়পোছ করতে করতে দেরাজটাও টেনে খোলে। টেনে খোলার পরে দেখছে এখন খুব মানে এগুলো চলছে রেজিন আর্টের মধ্যে, না নিজের পার্টনার ব্লাড দিয়ে রেজিন আর্ট করে সেটাকে তার পার্টনারকে গিফট করে। ওই রকম একটা পেন্ডেন্ট, কিছু না খালি গোল একটা চেন পরানো পেন্ডেন্ট একটা ওই দেরাজের মধ্যে মানে পাশে একটা কোণে রাখা আছে। ও ভাবে যে আমাকে হয়তো হাজবেন্ড দেবে বলে ভুলে গেছে, না আমি পরে নি, পেয়ে যখন গেছি পরে নি, তো যখন পরে আসবে, এখন আস্তে আস্তে 3 মাস লাগবে না 5 মাস লাগবে, ততদিন পরে থাকবে, আমি পরে নিই, যখন এসে দেখতে পাবে তখন আমি বলবো যে আমি পেয়েছি, আমি পরে নিয়েছি। ও কি করে, পরে নেয় জিনিসটাকে, বের করে পরে নেওয়ার পরে ঘরের কাজকর্ম করার পর দুপুরে খাওয়া দাওয়া করে যখন ঘরে এসে ঘুমোয়, শুতে আসে, বলছে আমি কানে এরকম হেডফোন দিয়েছি, ওর মাকে বলেছে যে আমি কানে এরকম হেডফোন দিয়েছি, হেডফোন দিয়ে গান শুনছি শুয়ে শুয়ে। হঠাৎ করে একটা জিনিস লক্ষ্য করবে, অনেক সময় আমাদের এই জিনিসটা হয়, পায়ে ঝিনঝিন ধরে, দিয়ে না পায়ের 5টা আঙুলের মধ্যে 2টো আঙুল এরাম হয়ে যায়, আবার কখন এরাম হয়ে বেঁকে যায়, ঢুকে যায় ভেতরে, এই ঝিনঝিন ধরতে যে কিরামি একটা অস্বস্তি, মানে ভেতরে কিলবিল করছে। তো ওর এই জিনিসটা হয়, ও শুয়ে শুয়ে কানে গান শুনতে শুনতে হঠাৎ করে পায়ের 5টা আঙুলের মধ্যে শেষের 2টো আঙুল না অস্বাভাবিকভাবে এরকম একদম ফাঁক হয়ে যায়। আচ্ছা, তখন ও মনে মনে ভাবছে যে বাবা এ আবার কিরকম চিজ, এত তো ফাঁক হয়ে যায় না। ও কি করে, পায়ের পাতাটাকে এরকম ভাবে চেপে ধরে এমনি করে বসে থাকে কিছুক্ষণ, এরকম ভাবে 1-2 মিনিট থাকার পরে আবার ঠিক হয়ে যায়, আবারও শুয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে ও দেখে এই শুয়ে আছে এরকম, ওর এই পাটা এরম ভাবে না মুড়ে আস্তে আস্তে এরকম পেছন দিকে বেঁকে যাচ্ছে, ওর কন্ট্রোলের বাইরে গিয়ে একদিকের পাটা মুড়ে এরকম পেছন দিকে বেঁকে যাচ্ছে। এবার ও ভাবছে যে আবার এটা আবার কিরম ধরনের ঝিনঝিন করছে, ও পাটাকে চেপে ধরে শক্তভাবে বসে থাকে, ওর মুড়েই আছে পাটা, ওর ভাবে চেপে এমনি শক্ত করে ধরে বসে থাকে। বসে থাকার পরে মানে অসহ্য যন্ত্রণা হচ্ছে, পাটা ওরকম বেঁকে যাচ্ছে পেছন দিকে। তো কিছু ও মানে তখন এমনি ধরে বসে আছে, ধরে বসে থাকার অনেকক্ষণ পরে প্রায় 5-7 মিনিট পরে পাটা ঠিকঠাক হয়। তো ও ভাবে শারীরিক উইকনেসের জন্য এরকম হচ্ছে, ও ঘরের কাউকে সেরকম কিছু জানানোর এটা কোনো প্রয়োজনই বোধ করে না, ও ফোনটা পাশে অনেকক্ষণ গান শুনেছে, ও রেখে দিয়ে এবার ঘুমিয়ে পড়ে। এরপর থেকে এবার আস্তে আস্তে শুরু হয় ওর সাথে এমন কিছু ঘটনা যেগুলো ও নিজেও কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। যেমন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ও বাইরে বেরিয়েছে, ওদের কি হয় ধানের যে ক্ষেতের যে ধান সেটাকে না মাথায় করে নিয়ে আসতে হয় ক্ষেত থেকে। তো ও কি করে, ক্ষেত থেকে ধানটা আনার সময় একটা হাত এরকম মাথায় ধানের ইয়েটাকে ধরে আছে, আর একটা হাত এরকম যে আমরা যেমন নর্মাল চলি এরকম হাতটা দোলে। ও দেখছে হাতটা যখন সামনে যাচ্ছে তখন ওর যে ছায়াটা পড়ছে তার হাতটা পেছনে যাচ্ছে, আবার যখন ওর হাতটা পেছনে যাচ্ছে ওর যে ছায়াটা পড়ছে তার হাতটা সামনে যাচ্ছে। ও কিছুক্ষণ দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে দেখে জিনিসটা কি হচ্ছে, যখন দাঁড়িয়ে গেছে তখন নর্মাল হাতটা দাঁড়িয়েছে, কিন্তু ও যখন সামনে যাচ্ছে ওর হাতের ছায়াটা পেছন দিকে যাচ্ছে। আমরা একটা ছায়া পড়ে আমরা যেটা মুভমেন্ট করবো ছায়াটাও তো সেরকমই মুভমেন্ট করবে, কিন্তু ও দেখে এরকম অপোজিট হচ্ছে। ও বাড়িতে যায়, বাড়িতে গিয়ে ও ভাবে শাশুড়িকে বলবো, কিন্তু আবার মনে মনে ভাবে শাশুড়ি তো সেরকম একটা ভাবে আমাকে পাত্তা দেয় না, যদি খারাপ কিছু বলে, এখন ও নেই বাড়িতে, কোনো ঝগড়া অশান্তি হোক, নতুন করে চাই না, বাদ দাও, যা হবে দেখা যাবে, আমি এখন কাউকে বাড়িতে কিছু সেরকম বলবো না। কিন্তু এই কথাগুলো মা যখন ওকে ফোন করে, ও মাকে বলে যে মা এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে। তো ওর মা বলে যে তুই চিন্তা করিস না, কিছু হবে না, আমি এমনিতেই যাব কিছুদিনের মধ্যে তোর বাড়িতে, যখন যাবো তোকে একটা আমি মাদুলি দিয়ে আসবো, তুই মাদুলিটা পরবি। তখন ও মাকে বলে আচ্ছা ঠিক আছে। এর কিছুদিন চলে যায়, তারপর থেকে এই ঘটনাগুলো ওর মা আমাকে বলছে। তো এর কিছুদিন পর থেকে ওর মা কোনো আর ওর থেকে ফোন পায় না,
যেখানে মেয়েটা প্রতিদিন একবার করে হলেও ওর মাকে ফোন করতো। এবার মাঝখানে হঠাৎ করে 1 মাস মেয়ের কোনো খবর না পাওয়ায় ওর মা একদিন বেয়ানকে ফোন করে যে মেয়ে কেমন আছে। এরকম তো বলতে পারে না যে মেয়ে প্রতিদিন আমাকে ফোন করে, তাহলে একটা খারাপ এফেক্ট পড়বে, বলবে দেখেছো শ্বশুরবাড়ির সব ঘটনা মাকে লাগাচ্ছে। তো ও বলে যে বেয়ান কেমন আছেন, সবার শরীর ঠিকঠাক? দিয়ে বলে যে মেয়েটাকে ফোন করছিলাম, 2-3 দিন ধরে মেয়েটার ফোন পাচ্ছি না। তো যখন থেকে ফোন করে কথা বলে, ওর যে শাশুড়ি মানে অহনার যে শাশুড়ি, সে না একটা কিরকম মুখ ঝামটা দিয়ে একটা আরো ছাড়ো ছাড়ো ভাব ধরে কথা বলছে। তারপরে যখন ও নিজের মেয়ের কথা জিজ্ঞাসা করে যে আমি 2-3 দিন ধরে ফোন করছি, মেয়ান পাচ্ছি না, আমার মেয়েটাকে একটুখানি দেবেন, তখন হঠাৎ করে ওর শাশুড়ি, অহনার শাশুড়ি ঝাঁঝিয়ে বলে ওঠে, একটা পাগল মেয়েকে বিয়ে দিয়েছেন, লজ্জা করে না আপনাদের? আমাদেরকে লুকিয়ে আপনার পাগল মেয়েটাকে বেশ তো ঘাড়ে গছিয়ে দিলেন, এখন আবার আদিক্ষেতা করে জিজ্ঞাসা করছেন মেয়ে কোথায়? কি করবো, আপনার মেয়েকে নিয়ে আমরা সিন্ধুকে তুলে রাখবো নাকি? দেখুন আপনার মেয়ে কোথায় আছে, ঘরেই কোথাও পড়ে রয়েছে, দুদিন ছাড়াছাড়ি এখানে ছায়া দেখছে, ওখানে ছায়া দেখছে, বাড়ির ওপরে ছায়া দেখছে, পাঁচিলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে দেখছে, এসব আবার কি? আমাদের এখানে জন্মে কোনোদিন এই সমস্ত কিছু ঘটেনি। বলে এত কথা শুনি ওর মাকে ফোনটা কেটে দেয়। মোট কথা অহনার সাথে কথা বলায় না। আচ্ছা, এবার যেহেতু মা, উনি আবার ওনার মেয়ের ফোনে ফোন করে, ফোনটা অ্যাজ ইউজুয়াল বেজে বেজে বন্ধ হয়ে যায়। ওর মা ভাবে যে আজকে তো দেরি হয়ে গেছে, কালকে একবার যতই কাজ থাক মেয়ের কাছে একবার কালকে গিয়ে ঘুরে আসবো। তো ওর মা কথা মতো মেয়ের কাছে যায়, এবং মেয়ের কাছে গিয়ে ওর মা, এটা 1 মাস ধরে 1 মাসের পরের ঘটনা, মানে 1 মাস ও ফোন করেনি ওর মাকে, তারপরে 2-3 দিনের মধ্যেকার ঘটনা এটা। ওর মা যায় ওদের বাড়িতে, যাওয়ার সময় একটা পঞ্চানন বাবার মাদুলি নিয়ে যায় ওর মেয়েকে পড়াবে বলে। তো যখন যায় তখন ওদের বাড়িতে যখন ঢোকার পরে মিষ্টি যা যা নিয়ে যাওয়া উচিত একটা বিয়ান বাড়িতে নিয়ে গিয়ে ওর শ্বশুরের হাতে দেয়, মানে অহনার শ্বশুরের হাতে। অহনার শ্বশুর খুব ভালো ছিল, অহনাকে মা লক্ষ্মী করে করে কথা বলতো। ওর শাশুড়ির সাথে ওর যতটাই একটা বাজে সম্পর্ক, শ্বশুরের সাথে ততটাই মাইডিয়ার সম্পর্ক, একদম নিজের মেয়ের মতো ভালোবাসে অহনাকে। তো ভেতরে যায় ওর মা, ভেতরে গিয়ে বলে কথাবার্তা বলে, তখন ওনার মা বলে যে বিয়ান মেয়ে কোথায়? বলছে মেয়ে আপনার একটু শরীর খারাপ, শুয়ে আছে, আসলে আমরা সেরকমভাবে বলতে পারিনি, বুঝতেই তো পারছেন গ্রামের দিকের ব্যাপার, আপনার মেয়ে সন্তান সম্ভবা। ওর মাও খুব খুশি হয় যে মেয়ে প্রেগনেন্ট। তখন মোটামুটি 2 মাস কি 2.5 মাস এরকম চলছে, মানে প্রেগনেন্সির 2-2.5 মাস মতো চলছে। তো তোমার বলে মাও খুব খুশি হয়, বলে একটা মেয়ের সাথে গিয়ে একটু দেখা করে আসি বিয়ান। তখন ওর যে হাজবেন্ড বলছি যে শ্বশুর, তিনি বলে হ্যাঁ জান না, ওই দিকের ঘরে আছে। বলে আরেকজন যে বাড়ির পাশে, ও মানে ওদের বাড়িতে এসেছিল কথাবার্তা বলতে, তখন ওনাকে দেখি বলে এই জানা বাবা একটুখানি অহনার ঘরে নিয়ে জানা ওনাকে। বলে অহনার ঘরে নিয়ে যায়। অহনার ঘরে যখন নিয়ে যাওয়ার পর মা যখন ঘরেতে ঢুকে দেখে, আচ্ছা অহনা না বরাবরই একটুখানি গোলগাল টাইপের, শরীর স্বাস্থ্য ভালো, মানে মোটা বলা চলে না, কিন্তু শরীর স্বাস্থ্য ভালো ওর মা মানে ভেতরে ঢুকে দেখে একটা বাঁদর বাচ্চা শুয়ে থাকলে যেরকম দেখতে লাগে ওরম দেখতে লাগছে অহনাকে। এত ছোট হয়ে গেছে, রোগা হয়ে গেছে একদম, চোখ মুখ ঢুকে গেছে ভেতরে, সেই মানে মনে হচ্ছে দীর্ঘদিন ওকে খালি নিঃশ্বাস নিতে পারবে যতটুকু খাবার খেয়ে, ততটুকু খাবারই ওকে দেওয়া হয়, যতটুকুতে প্রাণটা বেরোবে না, খালি নিঃশ্বাসটা চলবে। ওর মা ওকে কাছে গিয়ে বলে, এ কি করেছিস রে মা, এই শরীরের কি অবস্থা করেছিস? ও যে উঠে বসবে ওর সেই ক্ষমতাও নেই। ওর যায়, ওর মা গিয়ে কথা বলে মেয়ের সাথে। তখন অহনা বলে ওর মাকে যে মা এই আগের এই সমস্ত কিছু যা কিছু, এই বিরিয়ানির খাবার প্লেটটা ফেলা থেকে, ওইখানে নেতা চিপে জল খাওয়া থেকে যা কিছু ঘটে, ওর মাকে সবটাও এমনিতে তো ফোনে বলেই ছিল, আরও ডিটেলসেও বলে যে মা এরম ব্যাপার, তুমি জানো আমি কতবার শাশুড়িকে বলেছি আমার খুব কষ্ট হয় শরীরে, আমার ভেতরে মনে হয় যেন কেউ আমার ভেতরটাকে নিগড়ে দিচ্ছে, কিন্তু আমার কথা শোনে না মা, আমাকে যেন কেউ একটু আমাকে পাত্তা দেয় না, আমি কবে থেকে বলছি একটা আমাকে ডাক্তার দেখাও, আমাকে এইখানে বাড়ির পাশে একজন বদ্যি আছে, ওকে খালি ডেকে, আমি যখনই বলবো ডাক্তার দেখাতে খালি ওকে ডেকে দেবে, খালি বলবে এই আমাদের এখানকার ভালো ডাক্তার, একে দেখিয়ে আমরা এতগুলো বাচ্চা জন্ম দিয়ে ফেললাম আর তুমি পারবে না, বলে খালি ওকে ডেকে দেয়, আমাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যায় না জানো মা, বলে ওর মায়ের কাছে খুব কান্নাকাটি করে। ওর মা তখন বেরিয়ে বলে ওর শ্বশুরকে যে বেয়ান আমি মেয়েকে কিছুদিন না নিজের সাথে নিয়ে যেতে চাই। তখন ওর মানে শ্বশুর কোনো আপত্তি করে না, শ্বশুর বলে আচ্ছা ঠিক আছে বেয়ান নিয়ে যান, কিন্তু এখন তো শরীরের অবস্থা ভালো নয়, আমি একটা এখানে আপনাকে গাড়ি ডেকে দিচ্ছি, অটো, আপনি একদম বাড়ির মুখ থেকে নিয়ে যান। তো এই কথাটুকু হয়েছে,
সঙ্গে সঙ্গে অহনার শাশুড়ি ভেতর থেকে বেরিয়ে এসে বলে, যখন থেকে অহনার মা এসে ওর শাশুড়ি বেরোয়নি। এই কথাটা শেষ হওয়ার পর থেকে ওর মা বেরিয়ে আসে, অহনার শাশুড়ি বেরিয়ে এসে বলে কোথাও যাবে না অহনা, আর যদি এ ঘর থেকে বেরোয় তাহলে এর এখানে ঢুকিয়ে দিয়ে যাবেন। আচ্ছা, এটা স্বাভাবিক, যখন একটা মা শোনে মেয়ের শ্বশুর বাড়িতে এরকম, মা বলে যে একটু তাহলে আমাকে একটু সময় দিন, মেয়েটাকে একটু ডাক্তার দেখিয়ে এনে দিই। তখন আরও জিনিসটা তুঙ্গে চলে যায় যে আপনার কি মনে হয় আপনার মেয়েকে আমরা ডাক্তার বুদ্ধি দেখাচ্ছি না, আপনার মেয়েকে আমরা এমনি এমনি ফেলে মেরে দিচ্ছি, কি বলতে চাইছেন কি আপনি? যত অহনার শ্বশুর চুপ করাতে চায় তত জিনিসটা ঝামেলাটা বেড়ে যায়। লাস্টে ওর মা যখন দেখে অহনার মা যে জিনিসটা বেগতিক হয়ে যাচ্ছে, তখন ওর মা নিজে চলে যায়, আর কোনো কথা বাড়ায় না, দ্বিমত করে না, চলে যায়। চলে যাওয়ার আগে মেয়েকে মাদুলিটা দিয়ে যায়, মাথার গোড়ায় রেখে, একদম কার বাঁধা মাদুলি। খালি বলে যে ওই সময় অহনা বলে যে মা আমার জামা কাপড় ঠিকঠাক নয়, আমি এখন পরতে পারবো না। তখন ওর মা বলে চান করে উঠে মনে করে মাদুলিটা হাতে বেঁধে নিবি, পুরো একদম কার ফার দিয়ে রেডি করা, খালি তুই হাতে গলিয়ে নিবি, ব্যাস আর কিছু করতে হবে না। মাথার গোড়ায় ওই মাদুলিটা রেখে যায়। এবার অহনা যেহেতু একদম বেডে শোয়া, সেই জন্য খুব আস্তে ধীরে নিজের কাজগুলো কোনো রকমে করে, এই স্নান করা, নিজেকে পরিষ্কার রাখা। কিন্তু বাকি যে ঘরের কাজ সেটা ওকে ওর শাশুড়ি ঘরে এসে কোনো রকমে মুখ ঝামটা দিতে দিতে করে দিয়ে যায়, বাকি এর থেকে বেশি ও আর কিছু পারে না। তো এবার এরই মাঝে ও যে প্রেগনেন্ট, এই ওর মা চলে গেছে, অহনার মা চলে যাওয়ার পর আরও বেশ কিছুদিন কেটে গেছে, কিন্তু অহনার কোনো ফোনও আর পায় না, মানে অহনা ফোন করতেও পারে না, আর অহনার মা ফোন করলে অহনাকে ফোন দেওয়াও হয় না ওর সাথে কথা বলার জন্য। তখন আরও এরকম কিছুদিন চলে যাওয়ার পরে ওর হাজবেন্ডকে কল করা হয়, হাজবেন্ডকে কল করলে হাজবেন্ডকে জানানো হয় এরকম তোর বউ সন্তান সম্ভব, তুই একবার বাবা পারলে দেশে আয়, কিছুদিনের জন্যই আয়, আবার যখন বউয়ের ডেলিভারি হবে তখন আবার আসিস, অন্তত 1 সপ্তাহ ছুটি নিয়েও আয়। তো ওর স্বামী কথাটা শুনে বলে যে বাবা এখন খুব কাজের চাপ আছে, বিয়ের সিজন চলছে, আমি মালিককে বলছি, তবে এখনই চট করে পারবো না, আমি খুব খুশি হয়েছি বাবা শুনে ঘটনাটা, কিন্তু তুমি আমাকে একটু কিছুদিন সময় দাও, আমি তারপরেই যত তাড়াতাড়ি সম্ভব আমি যাচ্ছি। এর মাঝখানে অহনা লক্ষ্য করে ওদের বাড়ির পাশের 2 বাড়ি পরে 2 বাচ্চা আছে, 2 বাচ্চা মেয়ে। ওই মেয়ে দুটো ওদের বাড়িতে না, অহনাদের বাড়ির ভেতরে পেয়ারা গাছ আছে, গোলাপ গাছ আছে, তারপর আরো বিভিন্ন ওই যে এরকম ছোট ছোট কি ফলসা হয়, এরকম ছোট 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 ফল হয়, ফলসা বলে ওগুলোকেও হবে হয়তো, ওই ফলসা গাছ রয়েছে। তো ওর শাশুড়ি ওই যখন গাছ থেকে পেয়ারা বা ফলসা যখন ওগুলো পড়ে, গ্রামের সব বাচ্চারা যারা আসে, যাওয়া আসা করে, খেলা করে, সবাইকে দেয় হাতে, কিন্তু ওই 2 বাচ্চাকে দেয় না। ওই 2 বাচ্চা চাইতেও আসে, মামুনি করে চাইতে আসে, কিন্তু ওই 2 বাচ্চাকে দেখলেই যেন যত ভালো মেজাজি হোক ওর শাশুড়ির মেজাজ তিরিক্ষি হয়ে যায়। ওই বাচ্চা ও বুঝতে পারে না কেন, কি কারণে, এবার এমনিতেই ওর ওপর চটে আছে, তারপর আরো যদি জিজ্ঞাসা করে, আবার যদি মানে কোনো উল্টোপাল্টা কথা বলে। কিন্তু অহনার এই জিনিসটা খুব খটকা লাগে যে তুমি সবাইকে দিচ্ছ, তাহলে ওদেরকে কেন দিচ্ছ না, ওদেরকে 2 পেয়ারা দিলে কি হবে। কিন্তু ওদেরকে বাড়ির ত্রিসীমানায় কোথাও আসতে দেয় না। কোনোদিনও যদি দেখে জানলা বাড়িয়ে অহনার বাড়ির মানে জানলার সাথে কথা বলবে, বৌদি এসছে বা যাই হোক কিছু বলে কথা বলতে আসছে, সেখানেও এমনভাবে দূর করে তাড়িয়ে দেয় যেন মনে অন্য পরপুরুষের সাথে অহনা কথা বলছে, এমন করে বাচ্চা দুটোর সাথে এত দুর্ব্যবহার করে, অহনার ভালো লাগে না। তো অহনা এই কথাগুলো, এবার অহনার দেখতে দেখতে আস্তে আস্তে যত দিন যাচ্ছে, অহনার মানে মাসও বাড়ছে, তত ওদের যখন 6 মাসের কাছাকাছি আসে, অহনার বর তখন আসে, যখন অহনা 6 মাসের অন্তঃসত্ত্বা। বাড়ি আসার পরে হাজবেন্ডকে একদিন খুব মানে করুণ করে একটা স্বামীর সাথে অন্তরঙ্গ সময় কাটাতে বলছে, স্বামীকে জড়িয়ে ধরে যে জানো তো আমার খুব কষ্ট হয়, একে তো প্রেগনেন্সির কষ্ট, শরীরে আমি সহ্য করতে পারি না, এত ব্যথা যন্ত্রণা, তার মধ্যে একটা কিরকমই যেন ভেতরে মনে হয় সবসময় কেউ আমাকে নিগড়ে রেখেছে, একটা হাত ফাত ব্যথা, পুরো কোমর গা পিঠ এত ব্যথা যন্ত্রণা করে, তার মধ্যে এরকম রোগা হয়ে গেছে, এত রোগা হয়ে গেছে, শরীরে কোনো জোর পাচ্ছে না। ওর হাজবেন্ড কোনো কিছু প্রত্যুত্তর করবে তার আগে শুনতে পায় ওই পেয়ারা গাছের মোটা একটা ডাল সঙ্গে সঙ্গে মরমর করে ভেঙে পড়ে যায়, একদম বাড়ির গায়ে লাগোয়া। ওটা কিন্তু এর বেড়ার বাইরে নয়, বেড়ার বাইরে শুধুমাত্র ওই নিম গাছটা, আর এই যে গাছগুলো এগুলো সব বেড়ার ভেতরে উঠোনে গাছ। তো যেহেতু গাছের সামনে থেকে ঘরের সামনে, তো আওয়াজটা খুব জোরে হয়। তখন অহনার বর ওকে কিছু বলতে যাবে, তার আগে ওকে ছেড়ে জানলা বাড়িয়ে মুখ বাড়িয়ে দেখে গাছের এরকম মোটা একটা ডাল না ভেঙে পড়ে আছে, ঝড় নেই, কেউ গাছে কোনো কিছু চুরিও করতে ওঠেনি, তাহলে হঠাৎ করে কি করে ডালটা ভেঙে পড়ে গেল, শক্ত সামর্থ্য গাছের ডাল। ও কি করে, বাড়ি থেকে বাইরে বেরিয়ে দেখতে আসে, দেখতে এসে দেখে বাড়ির বাইরে যেখানে গাছের ডালটা ভেঙে পড়ে আছে, ওই গাছের পেছন থেকে
একটা নারী মূর্তির অভাব দেখা যাচ্ছে। সে মুখটাকে এরমভাবে বাইরে বের করছে, হাসিটা এই রকম অব্দি চওড়া, একদম এই কান থেকে নিয়ে এই কান অব্দি, আবার মুখটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, আবার এরকম ভাবে মুখটাকে বের করছে, আর হাসতে হাসতে না মাথাটাকে খালি এরকম এরকম করছে, আবার মুখটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। ওর হাজবেন্ড যে 1 মিনিটও যদি বাইরে দাঁড়িয়ে থাকে, তার মধ্যে এই জিনিসটা 4-5 বার হয়। আর এই যে জিনিসটা হচ্ছে, অহনা জানলা দিয়ে দেখতে বেরিয়েছে যে এত জোর আওয়াজটা কিসের হলো, আর ওর হাজবেন্ড গেটটা খুলে বাড়ির বাইরে এসছে। অহনাও দেখে জিনিসটা, যে ওর হাজবেন্ডকে ওরকম ভাবে গাছের আড়াল দিয়ে এমনি করে মুখটা বাড়িয়ে এতখানি হাসিটা টেনে খালি ঘাটটাকে এরকম করে করে নাড়াচ্ছে, আবার মুখটা ভেতরে ঢুকিয়ে নিচ্ছে। অহনা এই জিনিসটা দেখে খুব ভয় পেয়ে যায়। ও কি করে, ওইখানেই না জানলার ঠেসটা এরকম ভাবে ধরে, দুটো কার্নিশকে ধরে আমি শক্ত করে দাঁড়িয়ে আছি ওখানে জিনিসটাকে দেখে। এবার ওর হাজবেন্ড দেখে জিনিসটা বেশিক্ষণ বাইরে দাঁড়ায় না, ঘরে চলে আসে। ভালো আর কি এরকম কিছু দেখার পর ঘরে চলে এসে বাড়ির গ্রিলটা বন্ধ করবে, গেটটা বন্ধ করবে, অতটা ঘর ঘুরে ঘরেতে আসবে, সময় লাগবে। অহনা কিন্তু তখন ওখানে এমনি করে স্টিভ হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় অহনা দেখে গাছের পেছনের মুভমেন্টটা বাদ দিয়ে এবার পুকুরের ওইখানটা কেউ মাথাটা এরম ভাবে তুলছে, আবার টুপ করে ডুবে যাচ্ছে পুকুরে, আবার এমনি করে মাথাটা তুলছে, আর মুখটা যতবার ততবার অহনার জানলার দিকেই, অহনার ঘরের যে জানলাটা পুকুরের সামনে, সেই জানলার দিকেই মুখটা এরকম ভাবে বাড়িয়ে তুলছে, আবার এমনি করে ঢুকে যাচ্ছে, আবার এমনি করে তুলছে, আবার এমনি। আর জলে দেখবি ডুবে গেলে একটা যে কিরম টুপ করে একটা আওয়াজ হয়, জলের ভেতর যদি কেউ ডুবে যায় ওরকম আওয়াজটা হচ্ছে। অহনা তখনও দাঁড়িয়ে আছে। এবার এই জিনিসটা দেখতে দেখতে ওর বর চলে আসে ঘরেতে। আসতে তখন অহনা বলে, দেখেছো তো, আমি মিথ্যে বলছি না, আমার কিন্তু খুব ভয় লাগছে। এইটা বলতে বলতে অহনার কোনো কারণে হবে তোমার শাড়ির আঁচলটা ওপর থেকে একটুখানি সরে যায়। তখন ওর বর লক্ষ্য করে যে ওই পেন্ডেন্টটাও পড়ে আছে, যে পেন্ডেন্টটাও পেয়েছিল দেরাজ থেকে। তখন ওর বর ওকে বলে যে এটা তুমি কি পরে আছো গলাতে, মানে এতক্ষণ একটা হাজবেন্ডের সাথে যে কথা বলছে, একদম সফটলি হাজবেন্ড কথা বলছে, কোনো রকম উগ্রতা নেই, কোনো রকম মানে এরকম নেই যে রেগে আছে। হঠাৎ করে এই জিনিসটা মানে এতটাই ওর হাজবেন্ড রেগে চিৎকার করে কথাটা বলে, অহনা কেঁপে ওঠে। দিয়ে নিজে মনে মনে ভাবছে যে হঠাৎ করে আমাকে এরকম ভাবে কথা বলছে কেন, একটু আগেই তোমার সাথে ঠিক করে কথা বলে বাইরে গেল। দিয়ে ও কি করে, অহনার গলা থেকে ওটাকে ধরে এরম ভাবে পেছন দিকের যে এসটা থাকে, এর ওই এস ছিল ওটা একটা লবস্টার হুক ছিল, এরম ভাবে টেনে এরম ভাবে খুলতে হয়। ওটা খুলতে গিয়ে অহনা কি করে, ও বরের হাতটাকে এরম ভাবে চেপে ধরে না হাতটাকে এরম ভাবে ছুঁড়ে ফেলে দেয়। আচ্ছা, ওই সময় ছুঁড়ে ফেলে দিয়ে ও মানে ছুঁড়ে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে ও সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যায় ওখানে। আর ওর বর দাঁড়িয়ে আছে, ওর বর দাঁড়িয়ে ওই দিক থেকে দেখতে পায় জানলার বাইরে থেকে ওই গাছটার পেছন থেকে আবার ওই অবয়বটা এরকম করে করে মাথা নাড়াচ্ছে ওর দিকে তাকিয়ে। মানে যদি কিছু কাউকে নিষেধ করা হয়, যেরম ভাবে মাথা নাড়ায়, ও যে আস্তে আস্তে ওর এসে এরম করে তাকিয়ে আস্তে আস্তে এরকম করে করে মাথাটা দোলাচ্ছে, মানে নিষেধ করছে। ওই গাছের ওই পাশটাতে দাঁড়িয়ে, ঘরের ভেতরে পেয়ারা গাছটা, যে গাছের ডালটা ভেঙে ফেলে দিয়েছে, ওই গাছটার পেছন থেকে দাঁড়িয়ে ওরকম করছে। ওর বর সেদিনকে রাত্রিবেলা আর ওই ঘরে থাকে না, বেরিয়ে চলে যায় ওর মায়ের রুমে। তারপর থেকে অহনার ঘরে খুব কম আসতো, দুবেলা খালি খাবারটা ওকে দিয়ে যেত, ব্যাস, আর আসতো না। পেন্ডেন্টটা ওর গলাতেই পরা রয়েছে। হঠাৎ করে যখন 6 মাস ক্রস করে 7 মাসের মাথায় সময় আসে, খুব তীব্র প্রসব যন্ত্রণা শুরু হয় অহনার। মানে এতটাই তীব্র প্রসব যন্ত্রণা শুরু হয় যে ওকে ঘর থেকে যে হসপিটালে নিয়ে যাবে সেইটুকু তরও দিচ্ছে না। ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলে, চেক আপ করে, যে দেখুন খুব ক্রিটিক্যাল কন্ডিশন, আমরা মনে হয় না, খুব চেষ্টা করব মাকে বাঁচানোর, বাচ্চাকে তো বাঁচানো যাবেই না, অসম্ভব। বাচ্চা পেটের ভেতরে, বাচ্চার কোনো নার্ভের মানে কোনো আমরা স্পন্দনই পাচ্ছি না, বাচ্চা আদেও পেটের ভেতর ঠিক আছে কিনা, বাচ্চার কোনো মুভমেন্ট হচ্ছে না, কাজে বাচ্চা ঠিক আছে কিনা আমরা জানি না এখনো পর্যন্ত। এবার এই বাচ্চাকে আমরা বাইরে বের করবো, একে প্রিম্যাচিওর বেবি, তার মধ্যে বাচ্চার কোনো স্পন্দন পাচ্ছি না, তাতে আমরা বাচ্চার ওপর মানে মায়ের ওপর কোনো আর রিস্ক চাইছি না, আমরা মাকে বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করব, বাচ্চা আদেও বেঁচে আছে কিনা আমরা কিন্তু শিওর নই। ওর শাশুড়ি এমনিতেই খুব রেগে যায় এই কথাটা শুনে, তখন বলে যে আমার নাতিকে আগে ঠিকঠাক বের করো। তখন ওরা ডাক্তার বলে যে দেখুন এটা কোনো কথা নয়, আপনার
সন্তান, আপনার বাড়ির যে সন্তান সে নাতি না নাতনি, সেটা আপনি কি করে আগে থেকে বুঝছেন? আপনাকে কোনো ডাক্তার বলেছে? তখন উনি একটা মানে সেই কিরকম একটা অবুঝের মতোই উনি বলে নাতিই আছে, আমার নাতিই হবে। আমি জানি না বউয়ের কি হোক আমি বলতে পারবো না, কিন্তু আমার নাতিকে আমার ঠিকঠাক করে চাই। তখন ডাক্তাররা বোঝে এনার সাথে কথা বলে লাভ নেই, ওনার শ্বশুরের সাথে কথা বলে অহনার, আর অহনার বরের সাথে কথা বলে। কিন্তু বরের সাথে আর অহনার সাথে যখন কথা বলে তখন ওই অহনার শ্বশুরের সাথে, তখন ওনারা বলে যে দেখুন ডাক্তার, আপনি যা ভালো বোঝেন করুন, আমাদের এরকম কোনো দায়বদ্ধতা নেই যে আমাদের বাচ্চাকেই বাঁচাতে হবে, আপনারা আমার বৌমাকে বাঁচিয়ে দিন, কোনো অসুবিধে নেই। তো ডাক্তার রুমে ঢোকে, ওটিতে ঢোকার পরে দীর্ঘ 1.5 ঘন্টা কি 1 ঘন্টা 45 মিনিট বললো অহনার মা, এরম একটা টাইমিংয়ে অপারেশন থিয়েটার থেকে যখন বেরোয় বাইরে, ততক্ষণে অহনার মাও চলে এসছে খবরটা পেয়ে এতে। যখন বেরোয় বাইরে তখন ডাক্তার বলছে যে এটা বাচ্চাটা পেটের ভেতরে অ্যাবনর্মাল ছিল। এটা ডাক্তার বলছে, আপনার মেয়েকে আমরা বাঁচাতে পারিনি, আপনার মেয়ে বেডেই মারা গেছে। আমরা যখন অস্ত্রোপচার করিনি তার আগেই আপনার মেয়ে মারা গেছে, কিন্তু তবু বাচ্চাকে তো কেটে বের করতে হবে পেটের ভেতর থেকে। এটা কোনো রকম মেডিকেল কোনো ইস্যু ছিল, প্রেগনেন্সি কোনো রকম ইস্যু ছিল, যার জন্য বাচ্চাটা অ্যাবনর্মাল। বাচ্চাটাকে যখন ওদের হাতে দিয়েছে, একটা 7 মাসের প্রিম্যাচিওর বেবি, তখন বাচ্চাটার শরীরের তুলনায় মানে এই মিডিল পোর্শনটার তুলনায় পা দুটো এইরম আর হাত দুটোও এইরকম। একটা মানুষের শরীর যতটা হবে, একটা পরিণতও হবে না ঠিক, কিন্তু তার হাত পায়ের তো একটা মিনিমাম গ্রোথ থাকবে। মানে সেই মনে হচ্ছে যেন খরগোশের বাচ্চার যেরকম হাতগুলো হয় ওই রকম, এইটুকুটুকু দুটো হাত আর এইটুকুটুকু দুটো পা, কিন্তু শরীরের এই পোর্শনটা, মিডিল পোর্শনটা, পেট বুকের যে জায়গাটা, ওটা একটা 7 মাসের বেবির যেরকম হয় সেরকমই। আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে চোখ দুটো খোলা। ডাক্তার বলছে এটা কি করে সম্ভব? একটা মায়ের পেটের ভেতর যখন একটা ভ্রূণ থাকে তখন তার সব কিছু আস্তে আস্তে পরিণতি পায়। সে একটা মাসের পর নখ হয়, চুল হয়, একটা মাসের পর হৃদস্পন্দন বোঝা যায়, একটা মাসের পর মায়ের পেটের ভেতর নড়াচড়া, বেবির বিভিন্ন মুভমেন্ট বোঝা যায়, কিন্তু চোখ খোলে না। চোখ খোলে 10 মাসে বা 9 মাস এর ওভার যখন টাইম হয়ে যায়, যখন একটা ইনসিকিউর পিরিয়ড থাকে, ডাক্তার বলে একটুখানি সেফটিতে রাখবেন, ওনাকে একটু নজরে রাখবেন, কখনো কোনো কিছু অসুবিধা হলে আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আগে হসপিটালে নিয়ে আসবেন। তো এইটা অসম্ভব। একটা বাচ্চার চোখ ফোটার সময় হলে তবেই তার প্রসব যন্ত্রণা ওঠে, কিন্তু 7 মাসে এটা কোনোভাবেই সম্ভব না। আর পেটের ভেতরে অলরেডি চোখ খুলে দিয়েছে, কারণ কি যখন বের করেছে বাচ্চাটা মৃত, তার মানে পেটের ভেতরেই চোখটা খুলেছিল। তা কি করে সম্ভব? একটা 7 মাসের প্রিম্যাচিওর বেবি কি করে চোখ খুলবে? পেটের ভিতর তো চোখ খোলে না, তাহলে এটা কি করে সম্ভব? আর পুরো মুখের মধ্যে না চোখগুলি এরম বড় বড় গুলিগুলি, মনে হচ্ছে এত বড় বড় করে চোখটা খুলে রেখেছে। একটা চোখের সামনে বিভৎস কিছু দেখতে পেয়েছে বাচ্চাটা। এর মাঝখানে অহনার সাথে ওর হাজবেন্ড একবার বেরিয়েছিল, যখন ওর হাজবেন্ড আসে বাড়িতে তখন ও একবার বাইরে বেরিয়েছিল ওর বরের সাথে, বাড়ির সামনে একটা মেলা বসেছিল সেটা দেখতে। তো যখন ও বাড়ি থেকে ওর হাজবেন্ডের সাথে মেলায় যায়, আসার সময় না রিক্সায় করে আসছিল আর চপ কিনে নিয়ে আসছিল খেতে খেতে। ওর হাজবেন্ড ওকে বলে যে তুমি তো এখন অন্তঃসত্ত্বা, এখন বাইরে খেও না, ঘরে গিয়ে খাবে। তখন ও বলে চপই তো, আমি তো কোনো মাছ মাংস কিছু খাচ্ছি না, বলে খেতে খেতে আসে। রিক্সাটা ঠিক ওদের বাড়ির গেটের সামনে যখন দাঁড়াবে তার একটু আগে, তখন ওর যে চপটা হাতে খাচ্ছিল সেই চপটা খেতে খেতে যখন রিক্সা থেকে নামছে সেই চপটা পড়ে যায় হাত থেকে। ও কি করে, পাগলের মতো ওই চপটাকে আবার তুলে নেয়। এবার ও বলছে যে, ওর হাজবেন্ড বলছে কি করছো, ফেলে দাও। তো তোমার তো আরো আছে। বলছে কিছু হয়নি, আমার তো কাপড়ের উপরই পড়েছিল, বলে ওটা খেতে খেতে ও ঘরে চলে যায়। আচ্ছা, এটা পরে ওর হাজবেন্ড বলে যে যেহেতু এটা একদম ওদের একান্ত মুহূর্ত, তো এটা ওর হাজবেন্ড পরে জানায় জিনিসটা, যখন বাইরে বাচ্চাটাকে এরকম ভাবে অপরিণত একটা বাচ্চাকে দেখানো হয়, তখন ওর মা মানে অহনার হাজবেন্ডের যে মা মানে অহনার শাশুড়ি, ও বলে অপয়া মেয়ে দিয়েছে একটা, আমি তো প্রথম থেকেই জানতাম মেয়েটার মধ্যে খুঁত আছে, ওই জন্যই মেয়েটাকে আমাদের ঘাড়ে গচিয়ে দিয়েছে। ওর মা তখন মেয়ের শোকে একে তো কাতর, ওর মা কিছু বলে না। ওর বাবাও ছিল, অহনার বাবাও এসেছিল। অহনার লাশটা ওখানে দেখিয়ে, ওদের বাড়িতে দেখিয়ে, ওখান থেকে ওরা নিয়ে ওদের বাড়িতে এখানে গাবতলায় চলে আসে। এখানে এসে সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পরে অহনার মা বলছে, তুমি অহনার বাবাকে বলছে ঘরের মধ্যে, তুমি একটা কথা বলো তো, সত্যি কি আমার মেয়েটা অ্যাবনর্মাল ছিল গো? ছিল না তো, ওরা তাহলে এরম কেন বলছে? আমার মেয়েটা প্রথম দিন থেকে আমাকে বলে আসছে। হ্যাঁ গো,
আমি তোকে একটা মাদুলি দিয়ে এসেছিলাম, কই ওর হাতে মাদুলিটা তো দেখতে পেলাম না। হঠাৎ করে ওর তখন মনে পড়ে ওর মেয়েটাকে তো এখানে নিয়ে এসছে শেষকৃত্য সম্পন্ন করার জন্য। তো একটা মানুষকে যখন মানে সমস্ত ক্রিয়াকলাপ করে তখন তাকে পুরো শরীরে ঘি মাখায়, পুরো শরীরে কোনো বস্ত্র থাকে না, তাকে ঘি মাখায়। তো যখন ওর মানে ঘিটা ওর বাবা মাখাচ্ছিল, ওর মাথা পাশেই দাঁড়িয়েছিল, তখন হঠাৎ করে মায়ের মাথায় স্ট্রাইক করে, আমি তো মাদুলিটা মেয়েটার হাতে কোথাও দেখতে পাইনি। ওর মা তখনই বলে, আমি কোনো কথা জানি না, তুমি কালকেই যাবে ওদের বাড়িতে, আর ব্যাপারটা কি তুমি জেনে আসবে, আর তুমি না আমিও যাবো সাথে, বাবুকেও ডেকে নেবো। বাবু বলতে ওর মায়ের বোনের ছেলে, ওদের বাড়ির পাশেই বাড়ি, ওখানেই থাকতো। তো ওরা কি করে, আরো 3-4 জন মিলে, ওর বাবা মা, ওই যে বাবু বলছে যাকে, যে ভাইটা ওনার ভাই বা দাদা হবে, ওরা সবাই মিলে যায় ওদের বাড়িতে গিয়ে বলে একদম মানে চড়া হয়ে, আপনারা সত্যি করে বলুন তো ব্যাপার কি, আমার মেয়ে কোনো অসুস্থ ছিল না, যদি ঠিকঠাক না বলেন আমি কিন্তু গ্রাম পঞ্চায়েতে গিয়ে খবর দিতে বাধ্য তো হবই, আর আমাদের ওখানে আপনার নামে আমি এফআইআর করবো পুলিশের কাছে, বলুন তো ঘটনাটা কি। একদম যখন ওরা রেগে মেগে এরকম অবস্থা, তখন ওর শাশুড়ি বলে, আমার ছেলেকে আমি আগেও একটা বিয়ে দিয়েছিলাম, আচ্ছা, আগের একটা বউ ছিল, বেশি দিন বিয়ের যায়নি, 3-4 মাস মতো বিয়ের গেছে। তো বিয়ে দিয়েছিলাম, বিয়ে দেওয়ার পরে আমার ছেলে আমার বউয়ের সাথে ঝগড়া অশান্তি হতে হতে, আমার বউ যে বউটা ছিল, বউটা খুব লম্বা চওড়া ছিল, তো ওর একটা স্বভাব ছিল কি, ঝগড়া অশান্তি হলে না ও গিয়ে লুকিয়ে পড়তো। তো আরো যারা দেওর ভাসুর রয়েছে ওদের বাড়িতে, তারা বলছে যে দেখ তো রুবি কোথায়, মানে আগের বউয়ের নাম হচ্ছে রুবি, বলছে দেখ তো রুবি কোথায় লুকিয়ে আছে। এদিক ওদিক খুঁজতে খুঁজতে ওই একটা যে খুঁজছিল ওই ভাসুর একজন, ও গিয়ে দেখতে পায় যে তোমার ওই পুকুর পাড়ের যে নিম গাছটা, ওই নিম গাছের কাছে দাঁড়িয়ে আছে। তো ও বাড়ির সীমানা থেকে বেরিয়ে, মানে বাড়ির গেট থেকে বেরিয়ে দেখতে পায় যখন রুবি দাঁড়িয়ে আছে, তখন ও ঘর থেকে বেরিয়ে ও বৌদি ও বৌদি ও বৌদি এরকম করে ডাকতে ডাকতে যায়, ভাসুর বা দেওর সামথিং কিছু একজন হবে, ও ডাকতে ডাকতে যায় বৌদি বৌদি করে, গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে যখন কাঁধে হাত দেয় না, তখন থেকে দুলে উঠছে। আচ্ছা, মেঝে থেকে এইটুকুনি ডিফারেন্স, গলায় দড়ি দিয়েছে, তাহলে চাইলেই টোটা ফেলে দিতে পারতো। মেঝে থেকে যদি এইটুকুনি একটা ডিফারেন্সে কেউ গলায় দড়ি দেয়, পাটা এরম ভাবে, তাহলে যদি এরম করে দেয় টোটা, তাহলে তো নিচে মাটিটা পেয়ে যাবে। ওকে যখন ওরভাবে ডাকে, তখন থেকে দেহটা দুলে উঠছে, তখন ওপর দিকে এরম ভাবে তাকিয়ে দেখে, তাকে গলায় দড়ি দিয়ে ঝুলছে। ওখান থেকে ডেকে আনে, সবাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে, ডেকে নিয়ে এসে ওখান থেকে ঘরেতে নিয়ে যাওয়া হয়। পরে ওরা আরো জানতে পারে যে ছেলেটার ক্যারেক্টারে প্রবলেম ছিল। ওর আগের বউটা জানতে পেরেছিল যে ও বাইরে যেখানে কাজ করে সেখানে ও কোনো মেয়ের সাথে অ্যাফেয়ারে ছিল, অ্যাফেয়ারে থাকা কালীন ও এখানে এসে রুবিকে বিয়ে করে। আচ্ছা, রুবিকে বিয়ে করার পরে রুবি যখন ঝগড়া অশান্তি হতো নর্মাল, কিন্তু ঝগড়া অশান্তির এক পর্যায়ে যখন ও হাজবেন্ডের ফোনে এই সমস্ত মেসেজ, রুবি খুব সেন্সিটিভ মেয়ে ছিল, যখন এই সমস্ত হাজবেন্ডের ফোনে মেসেজ, এত চ্যাটস, এত বাজে বাজে কিছু কথা, কিছু কমেন্টস যখন দেখতে পায়, যখন ও হাজবেন্ডকে জানতে চায়, এর কৈফিয়ত জানতে চায়, তখন হাজবেন্ড ওকে খুব খারাপভাবে বিহেভিয়ার করে এবং এটাও বলে যে তোকে ঠিকভাবে থাকতে হলে থাক, নাহলে তোকে ডিভোর্স দিতে আমার 2 দিন লাগবে না। আচ্ছা, তো এই কথাটা ওর খুব খারাপ লাগে। ও কি করে, গিয়ে গলায় দড়ি দেয়। আর যে পেন্ডেন্টটা, ওটা ওর হাজবেন্ড ওখান থেকে যখন এসেছিল তখন বানিয়ে এনেছিল। আমার বন্ধু অহনা মারা যায় এই আগের বছর নভেম্বরের লাস্টের দিক করে, আর ওর মায়ের সাথে আমার দেখা হয় ফেব্রুয়ারি মাসের মায়ের স্নান যাত্রায়। আর অহনা যেহেতু বিয়ের 10 মাস হবে, হয়তো বিয়ের 10 মাস কি 1 বছরও হবে না খুব একটা, তার মধ্যেখানেই অহনা মারা যায়। তো তার আগে মেয়েটার সাথে যে বিয়ে হয়েছিল, মেয়েটার সাথে 3 মাস কি 4 মাস ঘর করেছে। ঘর করার পরে একটা যে বাড়িতে মানুষ মারা গেছে তার একটা নিয়ম কানুন থাকে, 1 বছর কোনো শুভ অনুষ্ঠান করতে নেই, বা 6 মাস করতে নেই, বা অপঘাতে মারা গেলে যা নিয়ম থাকে ওরা কিচ্ছু সেগুলো পালন করেনি। রুবি মারা যাওয়ার 1 থেকে 1.5 মাসের মাথায় মেয়েটার সাথে বিয়ে দিয়েছে অহনার সাথে। আর যে দুটো বাচ্চাকে দেখে তাড়িয়ে দিত, ওই বাচ্চা দুটো ওই মানে বিয়ের রুবির আর কি খেলার সাথী ছিল। ওরা রুবির সাথে অনেক বেশি কানেক্টেড। হ্যাঁ, ওর শাশুড়ি ভাবতো যে যদি এসে বউকে কিছু বলে দেয়, তাই জন্য ওদেরকে খুব একটা অহনার সাথে মিশতে দিত না। আর এই যে অহনা যে এই যাদেরকে দেখেছে, এটা তার মানে ওই রুবি যে কিনা ওইখানে পুকুরটাতে ওই নিম গাছটাতে থাকে, নিম গাছটাতে বা পুকুরটাতে। ওর যখন ও যখন ওর হাজবেন্ডের সাথে, আমি যে একটা জিনিস ক্লিয়ার করে দিই, ওর যখন হাজবেন্ডের সাথে অন্তরঙ্গ মুহূর্তে ওর নিজের যত অভিযোগ, যত কিছু ওর মনের ভেতরে সবগুলো বলছিল,
তখন রুবি সহ্য করতে পারেনি বলেই বাইরে থেকে গাছটার ভাবে মরমরিয়ে ভেঙে দিয়েছে। ওই পেন্ডেন্টটাও রুবির ছিল, ওই পেন্ডেন্টটা রুবিরই ছিল, কিন্তু ততদিন ও অহনাকে ক্যাপচার করতে পারছিল না যতদিন না ওই পেন্ডেন্টটা রুবি মানে অহনা পরে। এবার যেহেতু অহনা হচ্ছে রুবির ওই পেন্ডেন্টটা নিজের গলায় লাগিয়ে নিয়েছে, ওর ওই ওই যে মুহূর্তে বেড়াটাও ক্রস করে গেছে। রুবি ওকে ধরে নিতে পেরেছে। নালে এর আগেও তো নিশ্চয়ই হাজবেন্ডের সাথেও কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে, কিন্তু দ্যাটস ওয়াই শি ইজ প্রেগন্যান্ট। তো তাহলে তখন কেন কোনো কিছু করলো না? তারপরেই যখন ওর প্রেগন্যান্সি চলছে, তখন যখন ও স্বামীর সাথে একটু ঘনিষ্ঠ হয়ে কথাবার্তা বলতে, তখনই কেন ওকে বাধা দিল? আর ওকে বাধাটা দিয়েছে আর ওর হাজবেন্ডকে নাটা করছে ওই কারণেই যে তুমি আমার সাথে একটা সম্পর্কে ছিলে, আবার আমি মারা যাওয়ার একটা বছরও ঘুরতে দিলি না, তুমি আবার একটা মেয়ের সাথে সম্পর্কে চলে গেলে। আমি এই সম্পর্কটা মেনে নেব না। আমাকে ওর মা কথাটা বলার পরে খুব কান্নাকাটি করে। আমি বলি যে আন্টি বিশ্বাস করো, আমি সত্যিই জানি না এত কিছু ঘটে গেছে, আমি এটাও জানি না যে ওনা মারা গেছে। বলছে আমার তো ওরা পালবে না, কিন্তু আমাকে তো পালতে হবে। আমি ওই জন্য মায়ের স্নানের কোনো উপোস করিনি অনন্যা। আমি সামনে যাচ্ছিলাম একজনের বাড়িতে, মানে ওরা পালেনি, কিন্তু ওর নিজের যেহেতু মা পরগোত্র হয়ে গেলেও নিজের মা যেহেতু এখান থেকে মুখাগ্নি করেছে, এখান থেকে সবকিছুর নিয়ম রিচুয়ালস কমপ্লিট করেছে, সেই জন্য মা পালবে সেই জিনিসটা। আসলে ভৌতিক গল্পের ভৌতিক ঘটনার ব্যাপারটাই এমন যে আমরা যখন শুনি তখন তো আমরা এন্টারটেইনড হই, কিন্তু আসলেই যাদের সাথে ঘটে তাদের কাছে ব্যাপারটা একদমই এন্টারটেনিং নয়। এবং এই ধরনের ঘটনা আমাদের চারপাশে বহু গ্রামে গ্রামে আমরা এমন দেখে থাকি যে কোথাও ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, কোথাও সম্পর্কে চিটিংয়ের কারণে কেউ হয়তো নিজের জীবন দিয়ে দিচ্ছে। এবং এই ধরনের ঘটনা যে ঘুরে ফিরে কত রকমভাবে আসে, যারা বিশ্বাস করেন তাদের কাছে এই ঘটনাগুলো হতে পারে খুব গুরুত্বপূর্ণ ঘটনা, যারা বিশ্বাস করেন না তাদের কাছে হতে পারে এগুলো কোনো বোগাস ঘটনা। কিন্তু যাই হোক না কেন, এটা একটা ঘটনা। এবং আমরা ভারতবর্ষে থাকি, ভারতবর্ষ একটা গল্পের দেশ, ঘটনা বহুল দেশ। আমরা যেখানেই তাকাই আমরা গল্প খুঁজে পাই, আমরা ঘটনা খুঁজে পাই। প্রত্যেকটা পরিবারের একটা গল্প থাকে, প্রত্যেকটা মানুষের একটা গল্প থাকে। এই মাইকটার একটা গল্প আছে, এই চেয়ারটার একটা গল্প আছে, সব কিছুরই একটা গল্প থাকে। এবং আমরা আজকে তেমন শুনলাম অহনা এবং রুবির ঘটনা, এবং অনন্যা আজকে এই ঘটনাটা আমাদেরকে শোনালো। আমাদের জন্য স্পেসিফিক্যালি প্রেতকথার জন্য এই ঘটনাটা সিলেক্ট করেছে, ও কালেক্ট করেছে এবং সিলেক্ট করেছে এই ঘটনাটা। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে এই ঘটনাটি, এবং আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানান। আশা করি অনন্যা প্রতিবারের মতো এবারও আপনাদেরকে নিরাশ করেনি, আপনাদেরকে ঠিক সেরকমভাবেই এন্টারটেন করেছে যেরকমভাবে আপনারা এন্টারটেনড হতে চান, এবং আমরাও প্রত্যেকবার আপনাদেরকে সেভাবেই এন্টারটেন করে যেতে পারি। থ্যাঙ্কস আ লট অনন্যা ফর কামিং ওয়ান্স এগেন। আমি বলবো অনন্যার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে গিয়ে আপনারা অনন্যাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন। ওর গলায় যদি আপনাদের ঘটনা শুনতে বা গল্প শুনতে ভালো লাগে, ডেফিনেটলি ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু ওর গল্প শুনতে পারেন। এবং অনন্যার চ্যানেল বড় হওয়া মানে প্রেতকথা চ্যানেলই বড় হওয়া, এবং বিকজ উই আর আ ফ্যামিলি, আমরা চাই সবসময় আমরা সবাই একসাথে বড় হই। আপনারা এইভাবেই সাপোর্ট করতে থাকুন, ভালোবাসতে থাকুন আমাদেরকে। থ্যাঙ্কস আ লট অনন্যা ফর কামিং হিয়ার। এবং আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন এবং প্রেতকথার সাথে থাকবেন। প্রত্যেক শুক্রবার আর রবিবার আমাদের প্রেতকথা ইউটিউব চ্যানেলে আমাদের ঘটনা আসে রাত 10টার সময়। শনিবার করে আমাদের এই চ্যানেলে পডকাস্ট আসে। মঙ্গলবার করে আমরা একটু অন্যরকম পডকাস্ট আনার চেষ্টা করি, এবং স্পটিফাইতে রাত 11টার সময় আপনারা আমাদের ঘটনা শুনতে পারেন। চলুন আজকের মতো চললাম, এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়।